হ্যাঁ ভাই, sure. নন টেক কেমনে পড়বো? ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমরা বলতেছি। আমার একটা প্রশ্ন সেট দেখা যায়, মানে একটা সেট ওয়ান সিএসসি লেখা। ভাই দেখা যায়। আচ্ছা, ওকে, ডান। বুয়েটে যখন আমরা পরীক্ষা দিব 2020 সাল পর্যন্ত 1.5 ঘন্টা ছিল, হ্যাঁ। 2020 সাল পর্যন্ত 1.5 ঘন্টা ছিল। তো নন টেকনিক্যাল টেকনিক্যাল অ্যান্সার করেও বসে থাকা যায় তো। করোনা মহামারীর সময় এটাকে কমিয়ে 1 ঘন্টা করে দেওয়া হয়। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো অ্যান্সার করতে গেলে সবগুলো পারা যায় না। যেমন আপনার নন টেকনিক্যাল এমসিকিউ থাকে, টেকনিক্যাল এই ম্যাথও থাকে, তখন ম্যাথগুলা বেশিরভাগই পারা যায় না যদি কারোর ওরকম প্রিপারেশন না থাকে। অর্থাৎ ম্যাথের প্রিপারেশন এরকম থাকতে হবে, যদি আপনি 1 ঘন্টার মধ্যে প্রশ্নের উত্তর করতে চান, জাস্ট দেখে অ্যান্সার করা এরকম যদি প্রস্তুতি থাকে তাহলে আপনি পারবেন। তো বুয়েটের পরীক্ষায় আপনাদের এরকম একটা সেট দেওয়া হবে। তো এই সিগনেচারটা বামে থাকে, আর এখানে নাম, বাংলা, ইংরেজি এগুলো লিখতে হয়। এখন প্রশ্নপত্র বলতে গেলে 50+5, ধরেন কোনো ক্ষেত্রে এখানে 40, এখানে 30 এরকম থাকতে পারে। এই প্রশ্নটাই, এই যে এই প্রশ্নটাই 50 আছে। এখন সব সময় যে 50 থাকবে তা না, প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, ধরেন আমার পরীক্ষার এক্সাম টেকার বুয়েট, আমি হলো প্রতিষ্ঠান, তা আমি কিন্তু প্রতিষ্ঠানকে একটা গাইডলাইন দিব যে আপনার হলো, সাপোজ আমি যদি বলি যে আপনাকে 75 মার্কের পরীক্ষা নিতে হবে, তার ভিতরে ধরে নেন 25 মার্কের নন টেকনিক্যাল আর টেকনিক্যাল হলো 50। তো এটা ওই প্রতিষ্ঠান বলে দিবে। তো এখানে সবসময় 50 না, কখনো 40, কখনো 30 এরকম হয়, 30ও হয়। এইখানেও কিন্তু আবার ভ্যারিয়েশন হয়। ঠিক আছে, এখানে 10 কি 5 এগুলোও কিন্তু প্রতিষ্ঠান বলে দেওয়া থাকে। আবার 5-এর ভিতরে এরকম থাকে, ধরেন ওয়ানের হচ্ছে এরকম, আবার এরকম। এটা কিন্তু একটা প্রশ্ন। দুয়ে এবার এরকম, এরকম, এরকম প্রশ্ন থাকে। তো এটা সবসময় এটা ধরে নেন যে এরকম থাকতেই পারে। সাপোজ 5টা প্রশ্ন, আসলে 5টা প্রশ্ন না, আসলে 5টা প্রশ্ন হলো 10টা। তো ভরাট করা লাগে যে, এইভাবে ভরাট করা লাগে, ওদের একটা ম্যানুয়াল পদ্ধতি। এখানে বৃত্তগুলো খুব সুন্দর করে ভরাট করা লাগে, এগুলো অফিসের জিনিস। আর সেকশন এতে এমসিকিউ থাকে। এমসিকিউতে এরকম 4টা অপশন দিয়ে প্রশ্ন থাকে: বাংলা, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, হ্যাঁ, তারপরে জেনারেল নলেজ, নলেজের মধ্যে হচ্ছে বাংলাদেশ, আন্তর্জাতিক, এবং জেনারেল নলেজের মধ্যে মাঝে মাঝে এরকমও থাকবে আইসিটি 2-1টা প্রশ্ন, সাধারণ বিজ্ঞানে 2-1টা প্রশ্ন, এরকম থাকতেই পারে। আপনি কিন্তু এটাকে সিরিয়াসলি নেন, আমার প্রত্যেকটা কথাই এখন সাজেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনি ধারণা পেয়ে যাচ্ছেন। তো খুব সুন্দর করে একটু ভালো মতো শুনেন। তো এখন জেনারেল নলেজের ভিতরে আইসিটি বিজ্ঞানও ইনক্লুড হতে পারে, কখনো থাকে কখনো থাকে না। তো সাধারণ বিজ্ঞান এবং আইসিটি প্রশ্ন যেগুলো থাকে সেগুলো সবকিছুই বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের মধ্যে থেকে থাকে। আর সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, এগুলো আহ, এখন বিসিএস এর প্রিপারেশন যারা নেবেন তাদের এগুলো অবশ্যই কোনো বলার অপেক্ষা রাখে না, তারা অবশ্যই পারবেন আশা করি। আর যারা এই প্রিপারেশনটা বাদে নিচ্ছেন শুধুমাত্র টেকনিক্যাল সিএসসি আইটির জন্য, তখন তাদেরকে একটা কাজ করতে হবে, একটা সুন্দর আহ, অত বেশি বিসিএস ওয়ালাদের মতো এত মানে ডিটেলস ডিপে গিয়ে পড়া লাগবে না। পড়াশোনা করতে হবে হচ্ছে জব সলিউশন বেস। হ্যাঁ, যে প্রিভিয়াস এর রিলেটেড বা প্রিভিয়াস এর বেস যদি কোনো বই থাকে, তো ওখানে প্রিভিয়াস এর কোশ্চেন দেওয়া থাকে, সলিউশন দেওয়া থাকে ব্যাখ্যা সহ। তো ওই ব্যাখ্যা সহ অনেক সময় পড়া লাগে না, মানে প্রিভিয়াস এর প্রশ্নগুলোর ব্যাংক তো অনেক বড়।
তো বাংলা, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ জ্ঞান, ইংরেজি, বাংলা গ্রামার। তো বুয়েটে আপনি যদি এটা ফোকাস করেন, জাস্ট আমি এটা আপনাদেরকে একদম বলছি যে বুয়েটে হচ্ছে বাংলা ব্যাকরণ বেশি ফোকাস করবেন। আমি বাংলা হচ্ছে দ্বিতীয় লিখলাম, ঠিক আছে? না, আপনি যদি সাহিত্য নাও পড়েন, তারপরে হচ্ছে ইংরেজি গ্রামার, ধরেন ইংরেজি দ্বিতীয়, এই দুটা ফোকাস করলেন। আর সাধারণ জ্ঞান, জিকে, সংক্ষেপে লিখলাম জিকে, এগুলো হচ্ছে মেইন, ঠিক আছে? আর সব সময় যে মেন্টাল অ্যাবিলিটি, আমরা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি আমরা জিকের ম্যাথের ক্ষেত্রে বলি, বুয়েটের যে এগুলো হয়, এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল। তো অ্যানালাইটিক্যাল হচ্ছে এটা ইংলিশ ভার্সন, মানে এখানে বাংলাতে খুব কম প্রশ্ন হয়। বাংলাতে নর্মালি প্রশ্ন হয় হচ্ছে যারা এসএই, সাব অ্যাসিস্ট্যান্ট, যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয়, ওদের কোশ্চেনের ভার্সনটা বাংলা হয়। আর নবম গ্রেডের প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রেই, মোস্ট অফ দ্য কেস, এটা হচ্ছে ইংলিশে আসে, এই ম্যাথগুলা। জিকেটাও ইংলিশে হয়, ইংরেজিতে ইংরেজিই, বাংলা বাংলায়, এরকম হয়। তো বাংলা দ্বিতীয় যদি আপনার ভালো পড়া থাকে, ইংরেজি গ্রামার যদি ভালো পড়া থাকে, সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক যদি ভালো পড়া থাকে, আর অ্যানালাইটিক্যাল বলতে গেলে এটা হলো অপশন টাইম পাওয়ার সাথে সাথে, মানে আপনার সাপোজ হাতে টাইম যথেষ্ট আছে, আপনি টেকনিক্যাল এমসিকিউ গুলা, অন্যান্য এমসিকিউ গুলা অ্যান্সার করছেন, দেন আপনি ম্যাথ ধরবেন। তো ম্যাথের যদি এরকম প্রিপারেশন থাকে, আপনি দেখলেই পারেন, তাহলে একটু ভালোই। আর যদি এমন হয় যে আপনার সময় কম, তাহলে আপনি ম্যাথ বাদ দিয়ে দেন। এরকম না যে আপনার এই ম্যাথের কারণে জব পাওয়াটা টাফ হয়ে যাবে, তবুও বলতেছি যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, অবশ্যই অবশ্যই যারা ম্যাথ পারবে তাদের আগায় থাকবে। কারণ অনেক সময় ম্যাথের হলো ভ্যালু, মানে মান বন্টনে থাকে দুই, মানে একটা ম্যাথ কিন্তু এর মান দুই, ঠিক আছে? এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু অন্যান্যগুলো এক। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে ম্যাথের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভ্যালু হচ্ছে ওয়ান হয়, টু হয়, মানে 2 মার্ক করে ম্যাথ ম্যাথ গুলো আছে এমসিকিউ। সাপোজ এখানে একটা মান বন্টনে আছে হলো 60 মার্ক। তো আসলে বুয়েট 60 মার্কের মানে 60টা প্রশ্ন দেয় না। সাপোজ এখানে বললো যে 40 মার্কের হলো এমসিকিউ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এগুলো মিলে দিল। আর 2 মার্ক করে সাপোজ 10টা ম্যাথ দিল, তাহলে তো মান বন্টন পূরণ হয়ে গেল। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এইখানে হচ্ছে 50টা, সম্ভবত, হ্যাঁ 50টা। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু ম্যাথও আছে, প্রবাবিলিটির ম্যাথ আছে, সার্কেলের ম্যাথ আছে, এটা পেট্রো বাংলার একটা প্রশ্ন, ঠিক আছে? এখানে কিন্তু এই যে দেখেন, কমপ্লেক্স থেকে আসছে, লগারিদম থেকে আসছে, ইংলিশও কিছু ছিল। তারপরে এই যে আমি বললাম যে মান কিন্তু 50, কিন্তু কোশ্চেন দিছে হলো 40টা। অর্থাৎ ম্যাথের মান যতটুকু আমার মনে পড়ে, এখানে 1.5 মার্ক করেছিল। আর এটা হচ্ছে সি প্রোগ্রাম, এই যে বললাম যে ওয়ানের এ বি থাকতে পারে, এরকমই ছিল। আসলে 5টা প্রশ্ন না, 10টাই প্রশ্ন ছিল। তো এইখানে সি প্রোগ্রাম আগেটা আউটপুট প্রবলেম, তারপরে হচ্ছে অ্যাক্সেস স্পেসিফাইং জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। অর্থাৎ আপনার যেগুলো, আপনি একটু কমেন্টস, একটু এক্সপিরিয়েন্স হয়ে নেন, পরীক্ষায় কিন্তু বেসিক, একদম বেসিক, এই এই রিলেটেড প্রশ্ন। এই আপনারা যদি মনে করেন যে আমার সব একটা বই থেকে কমন পাওয়া লাগবে, ধারণাটা কিন্তু ভুল। বেসিক প্রশ্ন কিন্তু কোনো জব সলিউশন থেকে কমন পড়ার কথা না। কারণ ওই প্রশ্নটা যদি প্রিভিয়াস ইয়ারে আসে তো ভালোই, যদি না আসে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা অবশ্যই একটা চ্যাপ্টারের বেসিক গুলো কভার করবেন, সেটা জব সলিউশনে থাক বা না থাক, এটা অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন।
এবং যত সিএসসির যত সাবজেক্টগুলো আছে সবগুলোর একটা চ্যাপ্টারে যে বেসিক বিষয়গুলো থাকে এগুলো অবশ্যই কোনো জব সলিউশনে আসার দরকার নাই, কোনো প্রিভিয়াস ইয়ারে আসার দরকার নাই। পরীক্ষার আগে কিন্তু তো অন্তত আপনার ওই বিষয়গুলো ভালো ধারণা ধারণা থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন। কিছু আছে যে জব সলিউশন বেস, মানে প্রিভিয়াস ইয়ার রিপিট, প্রিভিয়াস ইয়ার রিপিট তো অবশ্যই হবে, যেটা জব সলিউশনে অবশ্যই থাকবে। তো এরকম কিছু প্রশ্ন থাকবে যেগুলো কঠিনও হতে পারে সহজও হতে পারে, যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হবে। তো আমার কাছে ধারণা হয়েছে যে এইগুলো হচ্ছে বেসিক লেভেলের প্রশ্ন। আর বাইনারি ট্রি রিপ্রেজেন্টেশন এগুলো বেসিক লেভেলের প্রশ্ন, এখানে কোনো এমন না যে এটা প্রিভিয়াস ইয়ারে থাকতে হবে। ইন এ কুইক সর্ট অ্যালগোরিদম টেকিং ফার্স্ট ইন প্রাইভেট এলিমেন্ট, এটা কুইক সর্ট অনেক জায়গা আসে, পরীক্ষা আসে। এটা ধরে নিলাম এটা প্রিভিয়াস ইয়ার রিলেটেড প্রশ্ন বা অ্যালগোরিদম রিলেটেড প্রশ্ন। ডাটাবেজের বিভিন্ন ইয়ার ডায়াগ্রাম আঁকা বা এসকিউএল কোয়েরি গুলা, এগুলো যদি মনে করেন যে হুবহু কমন দিতে হবে, আসলে এটা তো আর বিশেষ পরীক্ষা না যে আপনার এমসিকিউ গুলো কমন আসবে, রিটেন গুলো হুবহু যা পড়ছি তাই আসবে। একটা ডাটাবেজের কনসেপ্ট, এসকিউএল কোয়েরির কনসেপ্ট, কারণ আপনাকে আমি একটা কোয়েরি দেবো, আপনি সিএসসি গ্রাজুয়েট হিসেবে সেটা আপনার যোগ্যতা আপনি প্রমাণ করবেন যে আমি একটা এসকিউএল কোয়েরি পারি, সেটা যেভাবে দিয়ে আসুক। তার মানে আপনাকে এমন ভাবে এসকিউএল কোয়েরি প্রিপারেশন নিতে হবে যে অ্যাঙ্গেলে আসুক আপনি যেন ওই এসকিউএল কোয়েরি গুলো পারেন। আচ্ছা, বিএসসি পিএলসি আমি ম্যাথ আছে কিনা এটা আমি একটু দেখাবো আপনাকে কিছুক্ষণ পরে। নন টেকে কি সবগুলো এমসিকিউ আসবে? নন টেক, বুয়েটের ক্ষেত্রে নন টেকে সব এমসিকিউ আসে। আর নন টেক কেমন ভাবে পড়লো পড়বো ইনশাল্লাহ, আসতেছি আমি। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এই প্রশ্নটা আপনার কোনো কোনো বইয়ে ছিল না, এটা হচ্ছে সরাসরি গেট সিএসসি এক্সাম, ইন্ডিয়ান একটা পরীক্ষা হয় ইন্ডিয়াতে, গেট নামে, ওই গেটের একটা প্রশ্ন, ঠিক আছে? তো ধরে নিলাম আর একটা মনে রাখবেন যে এই ধরনের প্রশ্ন যদি কেউ নাও পারে তবুও তার চাকরি হবে ইনশাল্লাহ, হ্যাঁ। তো এই প্রশ্ন নিয়ে আসা মানে ভয় ভয় পাওয়ার কিছু নাই, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা একটা ডিএলডি টাইপের প্রশ্ন। তো এটা, তো আর একটা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো বেসিক জিনিস, এটা পরীক্ষায় ছাড়া যাবে না, ভুল হওয়া যাবে না, যদি হয় তার মানে আপনি মাইনাসে থাকবেন। স্মোক টেস্টিং, ইন্ডিকেশন টেস্টিং, ইউনিট টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শেল কার্নেল এগুলো বেসিক জিনিস। রেড ড্রাইভ ফেলার, হাউ টু সলভ, ধরে নিলাম এটা ওয়েবস ওই সম্পর্কে কেউ ধারণা ছিল না, এজ সার্ভার সম্পর্কে কেউ ধারণা ছিল না, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে ওরকম সবাই এত এক্সপার্ট না, হয়তো বা কেউ কেউ পারছে বা পারবে। ধরে নিলাম এই দুইটা, আর মোটামুটি এগুলো সবাই পারবে, পারার মতো শুধুমাত্র এটা নাই, ধরে নিলাম এটা, অর্থাৎ 10টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন পারার মতো নাই। আপনারা দেখতেই পারেন প্রিন্টএফ, এটা অনেকে ভুল করবে, তবুও ধরে নিলাম এটা বেসিক প্রশ্ন, ম্যাক্সিমাম জন পারবে। 10টার মধ্যে 7টা অ্যান্সার করার মতো, যদি কেউ 10টার মধ্যে 7টা অ্যান্সার করতে পারে তাহলে ইনশাল্লাহ তার মেরিটে আসবে। আর যদি এমসিকিউটা সে মোটামুটি ভালো করে, তো অ্যানালাইসিস গুলো এইভাবে হয় যে মানে আহামরি কঠিন প্রশ্ন দিলেও ওইগুলো না পারলেও কিন্তু আপনার রিটেনের রেজাল্ট আসে, এটা সবসময় মাথায় রাখবেন। নন টেকনিক্যালে কিন্তু ভালো করাই লাগবে আপনার, ঠিক আছে? তো এটা একটা প্রশ্ন আমি দেখালাম, বুয়েট এক্সাম টেকার ছিল তার একটা টোটাল একটা সেট, এই সেটের 17টা পোস্ট ছিল। আপনারা আর একটা জিনিস মাথায় রাখেন যে ধরেন একটা পরীক্ষাতে 17টা পোস্ট, আর একটা পরীক্ষায় ধরেন একটা পোস্ট, তো এই প্রশ্নের যে মানটা হবে, এই প্রশ্নটা যে মান হবে সেটা কিন্তু একটু ডিফারেন্স হবে। এজন্য আপনারা এটা ধারণা করে রাখবেন বেশি পোস্টের বেলায় প্রশ্নগুলো খুবই বেসিক, অ্যাডভান্স এবং মিডিয়াম লেভেলের মিক্সড করা থাকে, ঠিক আছে? আর একটা পোস্টের বেলায় সেটাও থাকে, কারণ একটা পোস্টে একজনকে নিবে, তার মানে কি অবশ্যই এই প্রশ্নটাও স্ট্যান্ডার্ড হবে, বুয়েটের ক্ষেত্রে অবশ্যই স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। পিএসসির ক্ষেত্রে তো ওরা যারা পাশ করে সবাইরে ভাইভাই ডাকে, কিন্তু একটা পোস্টের বিপরীতে 5 থেকে 6 জনকে ভাইভা ডাকবে, 17 পোস্টে ইনশাল ইনশাল ইন্টু 5, এইভাবে হিসাব করে রাখবে। তো এইভাবে মেরিট অনুযায়ী
সবাইকে সিরিয়াল করে ধরেন টিকাবে। আর আপনার প্রশ্ন হচ্ছে যে আপনি নন টেকনিক্যাল, ধরেন নন টেকনিক্যাল 50 মার্ক, এটা তো কম না। আর এখানেও তো 50 মার্ক, এটাও তো কম না। তো টেকনিক্যাল হচ্ছে যে আমরা যারা সিএসসি গ্র্যাজুয়েট, তারা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পাশ করে আসেন, ওই রিলেটেড পড়া পড়ে আসেন, সেহেতু আমি ধরে নিচ্ছি যে সাতটা সাতটা প্রশ্ন পারার মতো, এর মধ্যে আপনি পাঁচটায় পারবেন, ঠিক আছে? তো এরপরে পাঁচটা, সাপোজ পারলেন, পাঁচটা মানে আড়াইটা, পাঁচটা মানে তো আড়াইটা প্রশ্ন। এরপরে হচ্ছে কি, আপনার টোটালি ধরে নিলাম যে এখানে কয়টা পর্যন্ত, কোশ্চেন নাম্বার 30, 30 পর্যন্ত এক, আর 20, ধরে নিলাম এখানে দুই ছিল, 2 মার্ক করে, 30 আর 20 তার মানে কি 50। তাহলে ম্যাথগুলো ছিল 2 মার্কের। তো এইগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন, এইখানে 10 মার্ক ইন্টু 2, তার মানে এইটা কিন্তু একটা বড় একটা মার্ক। পরীক্ষার হলে অন্তত বড় মার্ক, বাইরে কিন্তু মনে হবে এগুলো তো সহজেই, কিন্তু এগুলো কিন্তু বড় একটা মার্ক। তার মানে আপনার এখানে 10টার মধ্যে অন্তত 5টা অন্তত আপনার অ্যান্সার করে আসা উচিত, এবং যেগুলো ঠিক হবে। ঠিক আছে, তার মানে কি আপনার অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি। আচ্ছা, আপনাকে জাস্ট একটা ইয়ে দিয়ে রাখি। আমরা শুনেছি, মানে আনঅফিসিয়ালি, অফিসিয়ালি তো সার্কুলারে আসবে, আনঅফিসিয়ালি শুনেছি যে পেট্রো বাংলা একটা বড় সার্কুলার আসবে। ঠিক আছে, কবে আসবে সেটা সার্কুলার হলে ইনশাল্লাহ বুঝবেন। তো এই জন্য আসলে পেট্রো বাংলার এটা দেখালাম। তো পেট্রো বাংলার হচ্ছে যে 50 মার্কের আসবে, তো এরকম ভাবে 30 মার্ক নন টেকনিক্যাল, আর 10 মার্ক ম্যাথ, সাথে দুই, তাহলে 20। তো এখানে একটা ভালো মার্ক ক্যারি আপনাকে করতে হবে। ইংলিশ আপনি কিভাবে পড়বেন? আচ্ছা, এবার পড়াশোনা নিয়ে আসি। তাহলে বলেন যে আমি যে প্রশ্নগুলো দেখালাম, এই প্রশ্নের উপরে আপনাদের, আমি যতটুকু দেখাইছি এর উপরে বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু প্লিজ করেন। ভাই প্লিজ প্রশ্ন করেন, কারণ আমার প্রশ্ন নিতে ভালো লাগতেছে, কারণ আপনাদের ইন্টারাকশন হইলে আমি বুঝতে পারবো যে আপনারা আসলে কি জানতে চাচ্ছেন। আপনি সাউন্ড দিয়ে বলতে পারেন নন টেকের প্রিপারেশন কিভাবে নিব। আচ্ছা, এটা আমি নেক্সটে দেখাচ্ছি, নন টেকের প্রিপারেশন কিভাবে নিব, আমি নোট করে রাখলাম। সাউন্ড দিয়ে বললে ভালো, আনমিউট করে। ভাই 1 ঘন্টার পরীক্ষা কি রিটেন এমসিকিউ সবই হবে? জি জি ভাইয়া, 1 ঘন্টা আপনাকে ওই ঘন্টার ভিতরে প্রমাণ করে আসতে হবে যে আপনি একজন ট্যালেন্টেড পারসন, না হলে ভাই কিন্তু হবে না। আমার যখন পরীক্ষা হয় আমি তখন আমার পরীক্ষাটা বুয়েটে হয়েছিল, একটা পোস্ট ছিল। তো প্রশ্নটা অনেক কঠিন ছিল, মোটামুটি একটা ধারণার উপরে লিখে দিয়ে আসছি। তো পরে দেখি রেজাল্ট, মানে রিটেনে আসছে, পরে ভাইভাতে আলহামদুলিল্লাহ চাকরি হয়ে গেছে। তো ভাইয়া আরেকটা বিষয় টেকনিক আমার লাইফে ঘটনা ঘটছে, সেটা হলো আমি একটা পোস্ট দেখে কখনো পিছনে হাঁটি নাই, পিছনে মানে পিছপা হইনি যে একটা পোস্ট আমার কি হবে। আমি যেখানে একটা পোস্টটা একটা পোস্ট দেখতাম ওইখানেই গুরুত্ব দিয়ে আবেদন করতাম, আর বেশি পোস্ট দিলে মনে হয়েছে যে না, এখানে অনেক কম্পিটিশন হবে। এমসিকিউ মার্কস কি যোগ হয় মেরিটের ক্ষেত্রে নাকি অনলি রিটেন মার্কস? বুয়েটের ক্ষেত্রে মানে আপনাকে 1 ঘন্টার যে প্রশ্নের মান বন্টন 100, সেটাই আপনার মেরিটে যুক্ত হবে। ঠিক আছে, এবং পেট্রো বাংলায় 100কে 75-এ কনভার্ট করা হয়, এটা একটু মাথায় রাখবেন। আপনি 100 পেলেন, 100 মানে আপনি 75 পাইছেন, আর ভাইভাতে 25। ভাইয়া টেকনিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে কি প্রত্যেকটা সাবজেক্টের জন্য বই ফলো করব? টেকনিক্যাল প্রিপারেশনের, আচ্ছা, বই মিনিং, আপনি একটু বইয়ের মিনিংটা একটু বুঝাই দেন যে আপনি কোন বই আমরা মিনিং। ইউনিভার্সিটিতে যে বইগুলো ফলো করতাম ওগুলা কি ফলো করব? আচ্ছা, বই ফলো করা বলতে গেলে এখানে আপনি অবশ্যই করতে পারেন, কারণ হচ্ছে যেমন আমরা ডিএলডি পড়ি, প্রোগ্রামিং পড়ি, তো আসলে প্রোগ্রামিং গুলা আসলে কি ওপেন সোর্স, একটা আউটপুট প্রবলেম, একটা নির্দিষ্ট বিষয়ের প্রোগ্রাম লেখা বা করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের মূল বইয়ের চেয়ে অনলাইন রিসোর্সটা বেটার, কারণ মানে মূল বইয়ে কিন্তু সবকিছু বেসিক আলোচনা হয়, প্লাস কিছু এক্সারসাইজ থাকে।
আমরা যেগুলো পড়ে আসছি, বালাগুরু স্বামী সি, ঠিক আছে, এই বিভিন্ন ধরনের বই আছে। তো আমি বলবো যে সি প্রোগ্রামিং এটা আপনি অনলাইন রিসোর্স। আচ্ছা, আমি অনলাইন রিসোর্স গুলো দেখাই, যেহেতু আপু প্রশ্ন করছে আর এক ভাই প্রশ্ন করছে নন টেকনিক্যাল, তাহলে আমরা এই দুইটা পাইপলাইনে আসলে একটু দেখাচ্ছি। চাকরির বিজ্ঞপ্তি, আচ্ছা আমি একটু এটা পড়ে যাই, আচ্ছা সিরিয়ালি আসি তাহলে ভালো হবে। এখানে কি আছে, আচ্ছা এটা আপনারা জানেন। আচ্ছা এই বিষয়গুলো তো আপনারা জানেন, যদি কারো না জানা থাকে আমার একটু বলেন, আমি জাস্ট হালকার উপরে দেখাই দিচ্ছি যে কোথায় কি পদ এবং তার বেতন কত। হুম। স্বতন্ত্র পে স্কেলে চালিত অনেকগুলো কোম্পানি আছে যেগুলোর বেতন স্কেল এরকম, জাস্ট আমি একটু হালকা দেখাই গেলাম। দশম গ্রেডের ভিতরে এরকম স্বতন্ত্র পে স্কেলে চালিত স্বায়ত্তশাসিত কোম্পানি এরকম। ভাই আপনার স্ক্রিন কি শেয়ার আছে? দেখতে পাচ্ছি না যদিও। ও, স্ক্রিন শেয়ার নাই না? না ভাই। সরি সরি, ভাই দেখতে পাচ্ছেন? জি ভাই আমি এখন আসছে। দেখাচ্ছি ভাই যে আইটি গ্রাজুয়েটরা যেখানে চাকরি করবে সরকারি নামে, স্বায়ত্তশাসিত বা সরকারি, সবাই আমরা সরকারি পরিচয় দিই। তো এগুলোর আসলে বেতন কেমন, কার কত, হ্যাঁ ঠিক আছে এগুলো তো জাস্ট এক পলক দেখে নেন, এখানে ব্যাখ্যা করা কিছু নাই, এটা একটা বলা যায় আপনাদের কোথায় কি বেতন আছে এই যে বিষয়গুলো সংক্ষেপে এই স্লাইডে মানে এই ওয়ার্ড ফাইলটাতে দেখানো আছে। দশম গ্রেডে কেমন একবার জাস্ট পলক বুলাই নেন তাহলে হবে। তো ঠিক আছে, তাহলে আমি অন্যতে যাই। আচ্ছা, চাকরির বিজ্ঞপ্তি যোগ্যতার ব্যাখ্যা, এটা আমি এর আগেও দেখাইছি। পেট্রো বাংলাতে আমি এটা আপনাদেরকে একটু খোলাসা করি, যেহেতু সামনে ইনশাল্লাহ সার্কুলার হবে। তো এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা কিন্তু গ্র্যাজুয়েট হওয়া লাগবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, অথবা যারা সরকারি প্রতিষ্ঠানে মানে 5 বছর ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি করে, চাকরির অভিজ্ঞতা 5 বছর হয়ে গেছে, তারাও এখানে আবেদন করতে পারে, ঠিক আছে। আর যদিও এখানে বিভিন্ন সাবজেক্ট দেওয়া আছে, আপনারা প্রশ্ন দেখেই বুঝতে পারলেন যে এখানে আসলে প্রশ্নগুলো কোন টাইপের হয়েছে। সিএসসি বেজি প্রশ্ন হয়, পাওয়ার সেক্টরে আপনারা সবাই জানেন। আচ্ছা, এই চাকরির যোগ্যতা এগুলো যদি কারো জানা না থাকে আমাকে বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটা আপনাদের লাগবে কিনা। ভাইয়া সাবমেরিন কেবলে একটা প্রবলেমে পড়ছিলাম এখানে। ডিপ্লোমার ক্ষেত্রে মানে মিনিমাম 3.5 চাইছিল, মানে মিনিমাম 3.5 না হলে অ্যাপ্লাই করা যাচ্ছিল না। তো ওটা আমাদের তো স্কেল হলো 4 সিজিপিএ, তো ওইটাতে মিনিমাম 3.5 তো বেশি হয়েছে। ফোর স্কেলে 3.5 চাইছে ডিপ্লোমাদের ক্ষেত্রে? হ্যাঁ, ওই 3.5 ছাড়া অ্যাপ্লিকেশন করা যাচ্ছিল না। আমার রেজাল্ট ছিল 3.3। না, এত চাওয়ার কথা না। আমরা একবার বাংলাদেশ বিমানে আবেদন করছিলাম, ভাইবাও দিছিলাম, তো এইখানে 3.5 চাইছিল, পরে সবাই মিলে কমপ্লেন করে পরে আবার রিসার্কুলার দিছে 3.00। তো এরকম সার্কুলার দেখলে অবশ্যই অথরিটিকে জানানো উচিত, কারণ যখন আপনি ফোরের মধ্যে 3.5 দিবেন তার মানে এখানে সংখ্যায় খুবই কম। আমি ফোন দিছিলাম ওদের নাম্বারে, কিন্তু রিসিভ হয় না। এটা আসলে সার্কুলার তো চলে গেছে, এখনো তো কিছু করার নাই। জি। আপনারা এইরকম ইয়ে আসলে আমাদের গ্রুপে বা আমাকে আলোচনা একটু জানাইন ইনশাল্লাহ। এরকম যদি কোনো মানে রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখি, আমি অনেক হেল্পও করি অনেক সার্কুলারের বিষয়ে বা পরীক্ষার বিষয়ে, আমি ডিরেক্ট পিএসসিতেও ফোন দিই, বা বিভিন্ন অথরিটিতে যখন অ্যাবনর্মাল কোনো কিছু দেখা যায় তখন আমি কিন্তু ফোন দিই সরাসরি। ওইখানে ডিপ্লোমার ক্ষেত্রে চাই নাই, কিন্তু লেখা ছিল যে আহ, মানে অ্যাপ্লাই করা যাচ্ছিল না আর কি। কিন্তু এ লেভেল ও লেভেলে লেখা ছিল যে মানে থ্রি পয়েন্ট তাহলে ফাইভ অবশ্যই এটা সিরিয়াসলি জানানো উচিত ছিল, অফিসে যাওয়া উচিত ছিল, তাদেরকে বলা উচিত ছিল, হ্যাঁ এরকম হলে জিনিসটা সলভ হতো। আর
বিপিএসসি নন ক্যাডারের ক্ষেত্রে মানে দুনিয়ার সব সাবজেক্টে অ্যাপ্লাই করা যায়, এবং বেশিরভাগ তিনটা প্রশ্ন হয়, একটা ইলেকট্রিক্যালের, একটা সিএসসির, একটা আইসিটির। ঠিক আছে, তার মানে যে যে সাবজেক্টে পড়াশোনা করে সে অ্যাপ্লাই করতে পারে, এবং তার সেট ওইটাই হয়, এবং সে যদি ওইখানে ভালো মার্কস পায় সে ভাইভাতে ডাক পায়। চাকরির ক্ষেত্রেও এরকম, যদি তার রিটেন মার্কস, ভাইবার মার্কস ভালো হয়, সিএসসি থেকেই পাইতে হবে এমন না, ইলেকট্রিক্যাল থেকেও ওই ওই সহকারী প্রোগ্রামার পদে জব পাইতেই পারে। এটা পিএসসির ক্ষেত্রে একটা, অন্যান্য সাবজেক্ট ক্ষেত্রে সুবিধা আছে। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনারা অবশ্যই জানেন, যারা ব্যাংকে পরীক্ষা দেন, এরকম বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, পেট্রো বাংলার মতো সমমানের সাবজেক্ট আছে। আচ্ছা, আমি এটা শেষ করে দিই। এটা মোটামুটি যারা চাকরি পরীক্ষা দেন সবাই জানেন, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এবার আসেন, আপা বই নিয়ে কথা বলতেছিলেন, মানে আমি এখানে নাম দিয়ে দিছি। এখন আপনাদের যদি মনে হয় যে রাখবেন রাখতেই পারেন, কিন্তু আপনারা অনলাইন রিসোর্স গুলো ঘেটে ঘেটে বেশি পড়বেন। আর নিচের দিকে আসতেছি রিসোর্স, এই যে ধরেন অ্যালগোরিদমের বই আছে, কম্পাইলার ডিজাইন, টকের বই আছে, ওএস এর বই আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বই আছে, নেটওয়ার্কিং এর বই আছে, ডাটাবেজের বই আছে, আর্কিটেকচারের বই আছে, এগুলো সব বই আছে, আপনি পড়তে পারেন, সমস্যা নাই। কিন্তু বেটার হবে, সেটা হচ্ছে চাকরির পরীক্ষা, তার মানে কিন্তু পুরা ইউনিভার্সিটির যত সাবজেক্ট সবগুলো না, আবার যত কন্টেন্ট, যত আমাদের ইউনিভার্সিটিতে আমরা একটা 6 মাসের সেমিস্টারে পড়ি, ওগুলো কিন্তু সব কিছু লাগে না। তো এখন যেহেতু লাগে না, তার মানে চাকরির পরীক্ষা আপনাকে দেখতে হবে, চাকরির পরীক্ষায় কি আসে সে অনুপাতে আপনাকে পড়তে হবে, অ্যানালাইসিস করে। আপনারা খুব ভাগ্যবান যে আমার অ্যানালাইসিস করাই আছে। আমি যখন চাকরির পরীক্ষা দিই আমি আর কোনো অ্যানালাইসিস, কোনো বই টই, কারণ আমি যখন বের হই তখন ব্যাংক বাদে কোনো বই ছিল না, ব্যাংক বেস করে বই ছিল। তো আমার হচ্ছে ওয়েবসাইট ঘেটে ঘেটে আসলে নোট করা লাগতো, পড়া লাগতো, এরকম। তো এখন আপনারা সবকিছু রেডিমেড পাচ্ছেন, ওই ওই চিন্তা থেকে আসলে আমার এইগুলো শুরু করা। তো এই যে এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা পড়াশোনা করতে পারেন। গিগস ফর গিগস, এখানে ভালো কন্টেন্ট থাকে, টিউটোরিয়ালস পয়েন্ট, জাভাটি পয়েন্ট, এগুলো যদিও পেইড। প্রোগ্রাম ইজ গেট ওভারফ্লো, গেট ওভারফ্লো দেখবেন হচ্ছে যে ওই, দেখবেন যে যে প্রশ্ন হচ্ছে আপনি পরীক্ষায় পারেন না, সেটা যদি গুগলে সার্চ দেন, বেশিরভাগ ক্ষেত্রে বুয়েট যদি এক্সাম নেয় সেটা গেট ওভারফ্লো, মানে এটা ইন্ডিয়ার একটা ওয়েবসাইট, গেট এক্সামের যে ওয়েবসাইট, সেটা এখানে কিন্তু সলিউশন পাওয়া যায়। মানে আপনারা হচ্ছে যদি কোনো সিএসসি রিলেটেড কোনো কন্টেন্ট দেখতে চান, তাহলে আপনারা এইখানে সার্চ দিতে পারেন, বা গুগলে সার্চ করলে এই ওয়েবসাইটগুলো আসতে পারে। আপনারা এখান থেকে এই কন্টেন্টগুলো, এই টপিকগুলো দেখে নিতে পারেন। ভিডিও টিউটোরিয়াল অবশ্যই আছে, নিশ্চয় একাডেমি আছে, আনিসুল ইসলাম, ফরহাদ হুসাইন, টিউটোরিয়ালস পয়েন্ট, গেট ওয়াল্লা, এরকম আছে, এডুকেশনাল ফর ইউ অফিসিয়াল আছে, আরও আছে। তো আমি এগুলো পড়তাম তাই আমি এগুলো দিছি। এর বাইরে আরো অনেক থাকতে পারে, যারা অনেকে বাংলা টিউটোরিয়াল পছন্দ করে। তো রিসোর্সের বিষয়ে আমি বলবো যে অনলাইন বেস পড়া ভালো, কারণ অনলাইনে অনেক কিছু আপনি হার্ড ফাইল, মানে আমাদের যে টেক্সট বুক সেগুলো তো চাকরি বেস করে লেখা না। তো চাকরি বেস করে লেখা হচ্ছে জব সলিউশনের বইগুলো, বাজারের যারা বের করছে তাদের। আর ওইখান থেকে আপনাকে দেখতে হবে পরীক্ষায় কি আসে, প্রশ্নগুলো কেমন আসে, এগুলো আপনাকে দেখতে হবে। কারণ একজনের জব সলিউশন নাই, এমনও আছে যে অনেক ছেলেপেলে আছে যে জব সলিউশন নাই, বা জব সলিউশন আছে কিন্তু জব সলিউশন ওরা বেস করে কোনো কিছু করে না। জব সলিউশন মানে প্রশ্ন দেখে ওইটা রিসোর্স গুলা ইউটিউব থেকে, ওয়েবসাইট থেকে দেখে খুব ভালো করে নোট করে, ঠিক আছে, এরকম করে তারা প্রস্তুতি নিচ্ছে, এরকম অনেকজন আছে ইউটিউব থেকে। এরপরে জেনারেল অ্যাপটিটিউড, এটা হচ্ছে এই যে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি কথা বললাম, এই প্রশ্নগুলা আপনারা ম্যাথের যেগুলা, এগুলো এই ওয়েবসাইটগুলো থেকে পড়তে পারেন, এবং দেখবেন যে প্রায়শই বুয়েটের যত কিছু আছে এগুলো আপনার সার্চ দিলে এই ওয়েবসাইটগুলোতেই দেখবেন, ওগুলো সমাধান দেওয়া আছে। আর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, আমি বলছি না এখানে মার্কেটিং এর বিষয় না, এটা হচ্ছে মাস্টার বুকও আছে, মাস্টার জাহাঙ্গীর আলম, ঠিক আছে। এই দুইটা হলো ইংলিশের খুব প্রচলিত বই, এজন্য দুইটা যেহেতু খুব প্রচলিত বই আমরা দুইটাই লিখলাম, যার যার যেটা ভালো লাগে সেটা পড়তে পারেন ইংলিশের জন্য।
আর বাংলার জন্য আমি যখন 2020-21 ওইদিকে পড়ছি, তখন হচ্ছে জর্জ MP3 ছিল ওটা, মানে প্রিভিয়াস ইয়ার বেস থিওরি, মানে এখানে ডিপ লেভেলের যেমন বেসিক ভিউ যারা BCS দেয় তাদের জন্য কিন্তু বেসিক বই একটা ভালো বই। তো ডিপ লেভেলের না, কিন্তু ওই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস থিওরি দেওয়া প্লাস MCQ প্রিভিয়াস ইয়ার দেওয়া, মানে এইগুলো হচ্ছে যে আপনার মানে যে অত বেশি ভলিউম বড় না। তো জানি না এখন কিরকম ভলিউম। তো প্রফেসরস বা বেসিক ভিউ, এগুলো এই যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বেসিক ভিউ, এগুলো আপনি দেখতে পারেন, জর্জ MP3 দেখতে পারেন। আরো যত মানে রিসেন্ট কি কি বই বেরিয়েছে বাজারে, কি কি আপডেট বই আছে, অনেক ধরনের বই আছে, আপনারা দেখতে পারেন। আসলে আমি যখন প্রিপারেশন নিই তখনকার কথা বলতেছি, এটা আপনারাই ভালো জানেন এখন কি কি বই চলে। এখানে আমার কিছু কথা আছে, সেগুলো আমি বলছি। আর আরেকটা হচ্ছে যে বুয়েট এক্সাম দেন বা ব্যাংকের এক্সাম দেন, যাই দেন, এখানে হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আপনাকে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সে কি পড়বেন? কিছু এই যে ব্যাংক বা বুয়েট এক্সামের ক্ষেত্রে ওই যে চলতি ঘটনা থাকে না, ওগুলো থেকে মোটামুটি ভালোই প্রশ্ন হয়। আমি বুয়েটে এক্সাম দিছি, তো এক্সাম দেওয়ার ক্ষেত্রে এটা লক্ষ্য করছি যে কিছু প্রশ্ন থাকে যে কোনো কারেন্ট নলেজই থাকে না, কোনো প্রশ্নই থাকে নাই। আবার কিছু প্রশ্ন কিছু পরীক্ষা দিছে এরকম যে 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, মানে রিসেন্ট নলেজের উপর প্রশ্ন। তো ভ্যারিয়েশন আছে, এই জন্য আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটু নলেজ রাখতে হবে। রিসেন্ট ওয়ার্ল্ড এবং বাংলাদেশে কি কি ঘটনা ঘটতেছে, যেমন আপনারা যদি এইগুলো নলেজ রাখেন, পেপার পড়েন, তাহলে কিন্তু ওই যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে, যদি এগুলো লাগে না বুয়েটে, ব্যাংকের ক্ষেত্রে যারা প্রস্তুতি নেন তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এ হেল্প হয় বা সাধারণ জ্ঞানে হেল্প হয়। তো কোথা থেকে পড়বেন, এই যদি আমি অনলাইন রিসোর্স এবং আপনাদের টেক্সট বুকের কথা বলি, তাহলে এগুলোই আমার সাজেশন। এর বাইরে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে বলতে পারেন। জি, প্রশ্ন করেন এবার, রিসোর্স বা পড়াশোনা কোথা থেকে পড়বেন এই বিষয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা বিষয় আরেকটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে বুয়েট এক্সাম গুলোতে যেমন MCকিউ যেগুলো আসে আর কি 30-40টা, তো রিটার্নের পাশাপাশি কি এই এগুলো কি যোগ হয়, নাকি জি, শুধুমাত্র এটা মানে রিটার্ন কার কার খাতা দেখবে সেটা সিলেক্ট করার জন্য শুধুমাত্র না এমসিকিউ না, গুলো এই হয়? সিস্টেম নাই, এটা হলো যোগ হবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো বুয়েট খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো। বুয়েট প্যাটার্নে কোনো খাতা দেখার এরকম কন্ডিশন নাই। আপনি ওইখানে 100 মানে 1 ঘন্টার পরীক্ষায় আপনি যত মার্ক পাবেন সেটা আপনার মেরিট, এই মেরিট অনুযায়ী আপনার সিনিয়রিটি অনুযায়ী আপনার প্রমোশন, এটাই মাথায় রাখবেন, ঠিক আছে? বুঝতে মানে পারছি আপনি ভাইয়া, থ্যাংক ইউ। যে পরীক্ষাটা দিবেন সেটার উপরে আপনার প্রমোশন নির্ভর করবে। তার মানে আপনি যদি ভালো পরীক্ষা দেন, ভালো মার্কস পান, আপনার সিনিয়রিটি বাড়বে, মানে সিনিয়রিটি হাই হবে, আপনি অন্যদের চেয়ে আগায় থাকবেন। জি এবং জি। একটা উল্লেখ্য বিষয়, সেটা হচ্ছে ধরেন একটা সার্কুলারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে এবং সাথে সিএসসি ইঞ্জিনিয়ারিংও আছে। তো মেরিটের ক্ষেত্রে যেমন আমাদের গ্যাস সেক্টরে টেকনিক্যাল ক্যাডার বলে, টেকনিক্যাল ক্যাডার, এখানে কোনো সিএসসি টিএসসি কিছু নাই, ভাগ নাই, সব টেকনিক্যাল ক্যাডার। এখন ধরেন সিভিলের একটা ছেলে 100-র ভিতরে 80 পাইলো, সিএসসির ক্ষেত্রে সিএসসি প্রশ্নটা হার্ড হলো ধরেন। ঠিক আছে? তো সিএসসির প্রশ্নটা খুবই হার্ড হয়েছে, আপনি পাইছেন, ধরেন আপনি 60-এ চাকরি পাইছেন। তো অন্যান্য যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাই কিন্তু দেখা গেল কেউ 70, 80, 85, 90 এরকম পাইছে, মানে সবাই আপনার থেকে সিনিয়র। এবং প্রমোশনের ক্ষেত্রে আপনার চেয়ে ওরাই আগে প্রায়োরিটি পাবে। বিষয়টা এরকম, এজন্য মার্কসটা খুবই গুরুত্বপূর্ণ। পেট্রো বাংলায় না, অন্য জায়গায় যেমন কম্বাইন কিছু সার্কুলার থাকে ইলেকট্রিক্যাল সিএসসি, ওগুলোর ক্ষেত্রে মার্কস খুবই গুরুত্বপূর্ণ। মার্কসের উপরে আপনার মেরিট, মেরিটের উপরে আপনার সিনিয়রিটির উপরে আপনার প্রমোশন। যখন আমরা বেশি সিনিয়র প্রমোশন পাইতে যান তখন এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা একটু মাথায় রাখবেন।
আচ্ছা, এই রিলেটেড কোনো প্রশ্ন না থাকলে আমরা আগাইতে পারি। এবার দেখেন পাওয়ার সেক্টর। পাওয়ার সেক্টর নর্মালি বুয়েটে হয়। তো কয়েকটা বাদে, যেমন ধরেন নেস্কো যদি পরীক্ষা হয়, নেস্কো বুয়েটে হয় না। 2021 সাল পর্যন্ত নেস্কো বুয়েটে হয়েছিল। নেস্কো 2021 সাল পর্যন্ত আমি দেখছি বুয়েটে, এরপরে যত পরীক্ষা হয়েছে সব রুয়েটে হয়েছে। রুয়েটে, ঠিক আছে। তো বাদ বাকি এনডাব্লিউ, পিজিসিএল, আশুগঞ্জ, এইগুলো সবই বেশিরভাগই বুয়েটে হয়েছে। পিজিসিবি 2021 সাল পর্যন্ত এটা যদিও হয়েছে, তবুও এটা লেখা হয়েছে 60 নন টেকনিক্যাল, 40 টেকনিক্যাল, এইভাবে মানবন্টন। তার মানে হচ্ছে পাওয়ার সেক্টরের আপনার চাকরি ভালো ডিপেন্ড করবে নন টেকনিক্যালের উপরে। যত বেশি আপনি ভালো মতো পারবেন তত বেশি আপনার মার্কসটা ওইদিকে যাবে। টেকনিক্যাল তো 40, এইভাবে। পেট্রো বাংলা এবং অধীনস্থ যে কোম্পানির যে কম্বাইন্ড সার্কুলার হয়, সেখানে আহ, এভাবে দেওয়া আছে: বাংলা 15, ইংরেজি 15, অঙ্ক 15, সাধারণ জ্ঞান 15, ঠিক আছে। তো এটা কত হলো, 4 15 কিন্তু 60, কিন্তু বাস্তবে কিন্তু 50 50 হয়েছে। তার মানে কি, এখানে ওই যে মিলাই দেওয়া হয়েছে, নন টেকনিক্যাল যেহেতু 60, ওই 60-এ মিলাই দেওয়া হয়েছে। 10টা ম্যাথ দিয়ে 2 মার্ক করে এরকম মিলাই দেওয়া হয়েছে 30টা নন টেকনিক্যাল দিয়ে। তো এইভাবে প্রশ্নটা মার্ক থাকে। ও, আরেকটা বিষয়, এমসিকিউ অংশে 40টি প্রশ্ন থাকে। ও, তাহলে এরকম হতে পারে, আমি হয়তো ভুল বললাম। পাওয়ার সেক্টরের পাওয়ার সেক্টরের লাস্টের দিকে হলো ম্যাথে 2 মার্ক থাকে, কিন্তু গ্যাস সেক্টরে এখানে কি হয়, 1.5 মার্ক করে মোট 40টি প্রশ্ন থাকে। 1.5 মার্ক করে, হ্যাঁ। তারপরে 100টা মোট 75-এ কনভার্ট হয়। 10 মার্কের ভাইবা, সাধারণ জ্ঞান 2, টেকনিক্যাল 5, ব্যক্তিত্ব প্রবণতা। 15 মার্ক হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। এসএসসি, এইচএসসি এবং বিএসসি, এগুলো হচ্ছে আপনার পিএইচডি থাকলেও আপনার সার্কুলারে যেটা যেটা চাওয়া হয় সেটাই আপনার শিক্ষাগত যোগ্যতার মার্কস। আর বাদ বাকি 5 10, তার মানে 25, এইভাবে থাকে। এখানে একটা গেজেট আছে, বুঝলেন, এটা এখানে গেজেট আছে, এই জন্য আমি নিজের মতো করে কিছু লিখি নাই। যা আছে তাই। সাধারণ জ্ঞান 2 থাকবে, গেজেট করা আছে। টেকনিক্যালে 5 থাকবে, ব্যক্তিগত প্রবণতা এগুলো 5 3 থাকবে। এটা একটা গেজেট করা আছে। পিজিসিবি প্রিলিমিনারি আগে হয়েছে 2000 কত সালে জানো, 23 থেকে 24 এরকম সময়ের মধ্যে। আগে পিজিসিবি বিসিএস টাইপ, পুরোটাই বিসিএস এর প্রিভিয়াস এর কোশ্চেন ছিল। 80 মার্কের এরকম আমরা প্রশ্ন দেখছি। এমসিকিউ ছিল, ওইখান থেকে শর্ট লিস্টেড হয়ে বুয়েটে পরীক্ষা হয়েছিল। বুয়েটে এরকম টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুইটাই উভয়ে ছিল। লিখিত এগুলো হচ্ছে, এগুলো কিন্তু লিখিত। যেহেতু এমসিকিউ আগে হয়ে গেছে, এই জন্য এগুলো 60 মার্কেরই ছিল কিন্তু লিখিত, এরকম। পিডিবি, পিডিবিতে এরকম 30 মার্ক 70 মার্ক, লাস্ট যে পরীক্ষাটা হয়েছে, যেহেতু পিডিবির যে রিসেন্ট সার্কুলার সেটা আটকায় আছে, 30 এবং 70 এভাবে মান বন্টনে ছিল লাস্ট যে পরীক্ষাটা হয়েছে। মোট হলো 100। বিটিসিএল জ্যাম আইসিটি জুনিয়র সহকারী ম্যানেজার, এখানে 40 লিখিত থাকে। সহকারী ম্যানেজারে হলো 20, 20 40, 40 40 80 এভাবে থাকে। বিডিসিসিএল আপনারা একটু দেখে নিন, এটা আমি সবাইকে দিয়ে দিব। বিডিসিসিএল এ কি থাকে, এরকম 20 80 থাকে। বিআইডব্লিউটি তে 80 এবং 120 এভাবে থাকে 200 মার্কের। বায়রা ইঞ্জিনিয়ার, এটার পরীক্ষা কিছুদিন আগে হলো, টোটাল 80। বিপিসি, এই বিপিসি হচ্ছে আমাদের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে 2টা কর্পোরেশন আছে, একটা হলো পেট্রো বাংলা আর একটা হলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যারা পদ্মা, মেঘনা, যমুনা, ওয়েল, ইস্টার্ন রিফাইনারি, হ্যাঁ, এগুলো লুব্রিকেন্টস, ট্রান্সমিশন, এগুলো। ওদেরও কিন্তু আইটি পোস্ট থাকে কোম্পানির। তো এখানে আইটি পোস্টের মধ্যে এখানে এইভাবে মানবন্টন থাকে, 75 মার্কের পরীক্ষা হয়, তার মধ্যে 50 রিটেন টেকনিক্যাল, আর এইভাবে এমসিকিউ। বিএসটিআই তে পরীক্ষা হয়েছে, এরকম মানবন্টন ছিল। এটা হলো স্যাটেলাইট কোম্পানি।
ওই স্যাটেলাইট না, সরি, সাবমেরিন কেবল। তো সাবমেরিন কেবলে হচ্ছে 50-50 এভাবে ছিল লিখিত এমসিকিউ। আর ব্যাংকের ক্ষেত্রে এরকম থাকে, রিটেন এমসিকিউ আলাদা থাকে। ও, এটা হচ্ছে রিটেনের বেলায় এমসিকিউ তো আলাদা। বাংলাদেশের ব্যাংকের এডি হচ্ছে 80 এমসিকিউ, 20 নন টেক, টোটাল হচ্ছে 100। আর এখানে 80, 100 এভাবে থাকে। মানবন্টন নিয়ে আরো কোনো পরীক্ষা যদি আপনাদের কাছে নতুন মনে হয় আমার কাছে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা পরেরটাই যাই। নেক্সট আমরা সাজেশন দিব। সাজেশনটা আসলে কি এটা আমি তো দেখাইলাম। এটা কথা বলবো না, কারণ আমার বুয়েট প্যাটার্নের সাজেশন যেহেতু আমরা এখন দিচ্ছি, এটা একটু পড়ে নেবেন আপনারা। এখানে কিভাবে প্রস্তুতি নেবেন দেওয়া আছে। আমি মূল আকর্ষণ যেটা সাজেশন, সেটাতে আমরা আস্তে আস্তে চলে যাব। আচ্ছা, এটা বুয়েট প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা, সাজেশন বাদে আর কোনো কিছু জানা আছে বুয়েট প্যাটার্ন রিলেটেড? সাজেশন বাদ মানে এর মধ্যে। কিছু ক্ষেত্রে ট্রিপলির কোয়েশ্চেন থাকে, মানে আমরা জি মানে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন সিএসসি আইসিটি বিভিন্ন আছে এখন, সবখানে ওই মানে সবখানেই ট্রিপলির সাবজেক্ট কিছু কম বেশি থাকে ফার্স্ট ইয়ারে আর সেকেন্ড ইয়ারে, কিন্তু বেশি অনেক জায়গাতেই দেখা যায় যে গুরুত্ব দিয়ে অত বেশি পড়ায় না। তো ট্রিপলির সাবজেক্ট বা ধরেন মাইক্রো প্রসেসর বা অপারেটিং সিস্টেমের অনেক গভীর, মানে একটু ভিতরের প্রশ্ন যেগুলো অনেক সময় সেগুলা পারা যায় না, যেমন লাস্ট নিউক্লিয়ার প্ল্যান্টের পরীক্ষা হইছে ওইখানে, এরকম আর কি। এইগুলোর ব্যাপারে কি করা যায়? নিউক্লিয়ার প্লান্টে না, প্রশ্ন আমার কাছে আছে। আমি যেহেতু আপনি প্রশ্ন করলেন, আমি ওটা দেখাইতেই চাচ্ছি প্রশ্নটা, ঠিক আছে। তো হ্যাঁ, আর একটা ওইখানে হচ্ছে, ওই কোশ্চেনটা একটা স্ট্যান্ডার্ড, কারণ ওইখানে এমন মানে কিছু কোশ্চেন আসছে লিখিত এবং এমসিকিউতে, মানে শুধুমাত্র ট্রিপলই পারবে এরকম একটা ব্যাপার আর কি মনে হয়েছে আর কি। খুব দ্রুত, মানে সময় খুব কম ছিল, কিন্তু মনে হয়েছে। জি জি, তো এখন হচ্ছে যে যে সকল সার্কুলারে বলা থাকে আইসিটি, সিএসই, ইলেকট্রিক্যাল, ইসি আবেদন করতে পারবে, ওইখানে একটা সম্ভাবনা থাকে যে ওইখানে একটা কমিউনিকেশনের প্রশ্ন বা বেসিক সার্কিটের প্রশ্ন থাকতে পারে। কথা ক্লিয়ার? জি। এখানে একটা কমিউনিকেশনের প্রশ্ন বা একটা সার্কিটের প্রশ্ন থাকতে পারে, এবং এইটা না পারলে যে চাকরি হবে না বিষয়টা এমনও না, পারলে ভালো। যেমন আপনার কমিউনিকেশন, আমি আমার কাছে যে কোশ্চেন ব্যাংকগুলো আছে সেগুলোতে কমিউনিকেশন থেকে বেশিরভাগ প্রশ্ন থাকে। তার মানে আপনার মাথার থেকে বুয়েটের পরীক্ষায় এবং ব্যাংকের পরীক্ষায় ইলেকট্রিক্যালটা আপনার পড়া লাগবে না। বুয়েটের ক্ষেত্রে আপনার কমিউনিকেশনটা আপনি যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে একটু ভালো হয়। মানে যদিও সব সব মানে অ্যান্সার করা যায় না, কমিউনিকেশন যেহেতু আমাদের মেজর না, ওইটা পারা যায় না। যে প্রশ্নগুলো দেয় ওটা ইসি ছেলেপেলে যারা আছে, ইটি যারা, ওরা পারে। আমি ধরেই নিচ্ছি যে ওরা পারবে। কিন্তু সিএসসির যেগুলো আছে, অপারেটিং সিস্টেম বা আরো যে সাবজেক্টগুলো আছে, এগুলো তো সিএসসির বেস সাবজেক্ট। তো এগুলো থেকে প্রশ্ন যতই ডিপে আসুক, আপনাকে এটা পারা উচিত এবং পারতে হবে। প্রস্তুতি যেহেতু নিবেন বা জব যেহেতু করবেন, তার মানে আপনাকে এই প্রশ্নটা পারতে হবে। তো আমি নিউক্লিয়ারের প্রশ্নটা একটু দেখাই। নিউক্লিয়ার অ্যাটমিক এনার্জি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এক্সাম রিসেন্ট হয়ে গেল, তাই না? ওইটা আপনি কথা বলছেন না, জি যেটা ভাই, হয়ে আর গেল। আরেকটা, হ্যাঁ ওইটাই, আর আরেকটা বিষয় হচ্ছে এইটা, তারপরে আরেকটা এই বছরের শুরুতে দিছি অটোপাটিকো, এখানে একটা পয়েন্টার কোশ্চেন ছিল। তো এটা পারা সম্ভব, ঠিক আছে, কিন্তু ইউজুয়ালি এই সব প্রশ্নে মার্ক অনেক বেশি থাকে। মানে দেখা গেছে একটা সে স্ক্রিপ্ট দিচ্ছে সেটাতে 5 মার্ক, কিন্তু শেষের দিকে যে একটা কোশ্চেন দিচ্ছে সেটাতে মার্ক অনেক বেশি। মানে টেকনিক্যালি মনে হইতে পারে যে যে ওই কঠিন প্রশ্নটা যে পারবে মানে সে একবার অনেকখানি আগায় গেল আর কি, এরকম। জি জি,
আচ্ছা, আপনার এটা আসি, হ্যাঁ ওইরকমই, যে একটা মেরিট লিস্টে আসতে হলে আপনাকে কিছুটা থাকতে হবে এরকম, মানে আপনার প্রিপারেশনটাও এরকম একটা এক্সট্রা অর্ডিনারি কিছু টাইপের থাকতে হবে যদি মেরিটে আসতে চান আপনি। আর যদি অনলি ভাইবা দিতে চান তাহলে সবাই অ্যাভারেজে যেরকম অ্যান্সার করতে পারে ওইরকম অ্যান্সার করলেই হয়। মেইন হচ্ছে যে আমরা যদি মেরিটে আসতে চাই তাহলে আমাদের প্রিপারেশনটা ওভারঅল সিএসির উপরে ভালো থাকতে হবে। আচ্ছা, নিউক্লিয়ারের প্রশ্ন হচ্ছে যে এটা হচ্ছে কমপ্লেক্সিটির প্রশ্ন, তাই না? নোটেশন, অ্যাসিম্পটোটিক নোটেশন এই টাইপের। এটা গ্রাফের প্রশ্ন। হাই ট্রাফিক ইন এ পিক টাইম, হাউ ইউ হ্যান্ডেল দ্য লোড ইন মাইক্রো সার্ভিস অ্যান্ড মনোলিথ সিস্টেমের, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর। এটা ডেডলকের অপারেটিং সিস্টেমের। এটা কি কথা কি বলছেন আপনি? না ভাইয়া, পরীক্ষা আমি যেটা দিছিলাম সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার সার্ভার। আচ্ছা, আমি এটা সার্ভারে মনে হয় আসতেছি, অন্য সার্ভারে একটা। আসতেছি। এটা হলো প্রোগ্রামিং আর সফটওয়্যারের, এটা বেসিক গেট। এটা কিন্তু একদম বেসিক একটা আউটপুট। এখানে কিন্তু কমপ্লেক্স আমার কাছে, মানে আমি যদিও অনেকদিন ধরে পড়াই, এখানে কমপ্লেক্স কোনো প্রশ্ন নাই। ঠিক আছে। আচ্ছা, এটা সার্ভারে আসলাম। মেমোরি হিট মিস ক্যালকুলেশন একটা ছিল। আপনি যেহেতু পরীক্ষা দিচ্ছেন আপনি প্রশ্নগুলো দেখলে ভালো যেতে পারবেন। এসকিউএল কোয়েরি ছিল। ব্যাশ প্রোগ্রামিং, নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার একটা সাবনেটিং ছিল। এক্সপ্লেন পিএস কমান্ড কনফিগারেশন এন্ড মেনটেনেন্স, ডাটা স্ট্রাকচার, ফল ইন প্যারেন্থেসিস রং অর্ডার, কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার মেনটেনেন্স, অ্যাডাপ্টেশন প্রবলেম, ট্রাবল শুট। আমাকে সবাই আসলে এই প্রশ্নটাই দিছে যাদের কাছ থেকে আমি কালেক্ট করছি। এবার বলেন ভাই যে এই প্রশ্নের মধ্যে আপনি কোনটা কথা বলতেছেন? এইগুলা না, লাস্টের পৃষ্ঠাতে দুইটা বড় কোয়েশ্চেন ছিল, সম্ভবত মাইক্রো প্রসেসর সংক্রান্ত, রিটেন। আপনার কি মনে আছে? না ভাইয়া, প্রশ্নটা আমার কাছে খুবই অপরিচিত লাগছে, আর মানে যেগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব সেগুলোর দিকে আমি অনেক বেশি ফোকাস করছি, তো আচ্ছা, ওইটার দিকে আমার আমার কালেকশনে এই 9টা প্রশ্ন আছে। একটা হলো কমিউনিকেশন থেকে, এগুলা এগুলা মোটামুটি পরিচিত, এগুলা এগুলা ঠিক ডাটা আছে। স্ট্রাকচার থেকে, কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার মেনটেনেন্স, অ্যাডাপ্টেশন প্রবলেম, ট্রাবল শুট। এটা হয়তো বা কোনো সিনারিও বেস ছিল, কেউ মনে রাখতে পারে নাই, আমাকে এভাবে লিখে দিছে। এরপরে হচ্ছে পিএস কমান্ড, মানে এটা অলরেডি হয়তো অপারেটিং সিস্টেম রিলেটেড হতে পারে, আর ব্যাশ প্রোগ্রামিং বা শেল স্ক্রিপ্ট টাইপের ছিল। আর এখানে একটা অপারেটিং সিস্টেমের ম্যাথ ছিল। আর এটা তো সাবনেটিং। তার মানে বুয়েট প্যাটার্নে যেগুলো আসা দরকার সবগুলোই আসছে, কিন্তু কথা হলো প্রশ্নটা কঠিন কি সহজ সেটা হলো দেখার বিষয়। এরকম আপনি যদি একটু মনের করতে পারেন আমাকে, এটা হালকার উপর ঝাপসা হলেও আমি বুঝে নেব যে কি রিলেটেড আসছে। ঠিক আছে, এটা ভালো হয় আপনি সম্ভবত মানে। মাইক্রো প্রসেসর জাতীয় কোনো ম্যাথ, মাইক্রো প্রসেসরের কোনো ম্যাথ। শেষের দিকে মানে শেষের পৃষ্ঠাতে দুইটা বড় রিটেন কোশ্চেন ছিল, সেগুলোর আন্ডারে আবার কয়েকটা কোশ্চেন ছিল, ABCDE এরকম, ও, সার্ভার আপনি পরীক্ষাতে। যদি মনে করেন তাহলে, যদি মনে রাখেন বা আপনার না, কাছে। এটা আমার ভালো মনে নেই, আমি আশা করছি যে আপনার কাছে যদি থাকে, তো মানে ওগুলা মনে হয় যে আউট অফ সিলেবাস আর কি, এরকম মনে আচ্ছা, হয়। না আমাকে এই 10টা মোটামুটি দিছে যারা কালেক্ট করছিল। আর সাইবার সিকিউরিটি তো আপনি হয়তো পরীক্ষা দেননি, এরকম প্রশ্ন ছিল। তবে দেখেন এই যে সার্ভারে কিন্তু কমিউনিকেশনের প্রশ্নটা ছিল, এইখানে অবশ্য কমিউনিকেশনের প্রশ্ন নাই। তার মানে সার্ভারে অবশ্যই ইলেকট্রিক্যাল বা ইসি রিলেটেড যারা তারা আবেদন করতে পারতো, এরকম না? হ্যাঁ ভাই, ওরকমই মনে হয়েছে, মানে হ্যাঁ, 50% প্রশ্ন বলতে গেলে ওই ইসি বা এরকম। ইলেকট্রিক্যাল। তো এই হলো বিষয় যে আপনার রিসেন্ট যে প্রশ্নগুলো আছে, যেমন আপনি ডিপিটিসি একদম লাস্ট যে প্রশ্নটা ছিল 2025 সালের অক্টোবর মাসে, এটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। এখানেও 5টা পোস্ট ছিল। তো এখানে লিনাক্স কমান্ড দিছে, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে, নেটওয়ার্কিং থেকে, জাভাস্ক্রিপ্ট থেকে, এই যে কমিউনিকেশন থেকে অবশ্যই একটা ভালো প্রশ্ন দিছে। ডিএফএস, ডাটা স্ট্রাকচার সিকিউরিটি, নেটওয়ার্কিং, সাব এই যে ডাটাবেস ডিএলডি। হ্যাঁ, এখানে কিন্তু আবার
ডিসক্রিট ম্যাথ থেকে তুলে দিছে। আর একটা হচ্ছে বিষয়, এটা মনে রাখবেন যে ধরেন সামনে 21 তারিখ একটা পরীক্ষা, বুয়েট এক্সাম হবে, নেক্সট আবার 29 তারিখে একটা পরীক্ষা বুয়েটে হবে। তো বুয়েটের আগের পরীক্ষার এক্সামের উপরে প্যাটার্ন ফিক্সড করা যাবে না যে সামনের পরীক্ষা কি আসবে। অর্থাৎ এগুলো রেগুলার এরকম ওরা, যেমন সাবজেক্টের প্যাটার্ন ওরা মেনটেন করে না। ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখছি যে ইউজুয়ালি যেগুলো আসার কথা ব্যাংকে সেগুলোই আসে ইউজুয়ালি। হ্যাঁ, একটা সাবজেক্ট থেকে যেগুলো আসার কথা ওইগুলোই আসে, সেটা রিপিট হোক বা বেসিক থেকে হোক। কিন্তু বুয়েটের ক্ষেত্রে এটা ওরা ধরেন আজকে দিল কম্পাইলার থেকে, কালকে দিল ডিসক্রিট ম্যাথ থেকে। হ্যাঁ, কিন্তু অ্যাজ ইউজুয়াল নেটওয়ার্কিং, ডাটাবেজ, অপারেটিং সিস্টেম, কম্পিউটার আর্কিটেকচার, সিকিউরিটি, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডিএলডি, প্রোগ্রামিং, এগুলো হচ্ছে বলা যায় যে রেগুলার প্রশ্ন। কিন্তু অন্যগুলো থেকে যেগুলো হয় সেগুলো হচ্ছে প্রেডিক্ট করা কঠিন। যেমন হঠাৎ করে একটা কম্পাইলার থেকে প্রশ্ন দিয়ে দিছে, আবার কোন এক পরীক্ষায় ডিসক্রিট ম্যাথ থেকে দিছে যেগুলো আমরা আশা করিনি, বা কোনো এক সময় এমএল থেকে বা এআই থেকে একটা প্রশ্ন দিছে। এগুলোর সংখ্যা খুবই কম, কিন্তু এগুলো থেকেও প্রশ্ন হয়। তার মানে কি, যেমন আপনি সাপোজ সি প্লাস প্লাসের সব ডিটেলস দেখেননি, কোন একটা পরীক্ষায় সি প্লাস প্লাস থেকে প্রশ্ন দিয়ে দিল। তো এরকম প্যাটার্ন মেনটেন তারা করে। এখন আপনাকে কিন্তু ওভারঅল বুয়েটের পরীক্ষা দিতে গেলে একটা হচ্ছে বেসিক নলেজ থাকতে হবে, অ্যাডভান্স টাইপের কিছু প্রিপারেশন, যেমন প্র্যাকটিক্যাল টাইপের যেগুলো আছে, ডাটাবেজ, নেটওয়ার্কিং এর, সাবনেটিং, ওএস এর ম্যাথ, আর্কিটেকচারের ম্যাথ, তারপরে হলো সিকিউরিটি যে কনসেপ্ট গুলো আছে, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, অবশ্যই লিনাক্সের কমান্ড। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই, মানে এটা প্রত্যেক পরীক্ষার জন্য একটা, যে প্রিপারেশন নিবে তার জন্য অবশ্যই এগুলো প্রিপারেশন নিয়ে পরীক্ষার যাওয়া হলে যাইতে হবে, না হলে কিন্তু হবে না। পরীক্ষা দিয়েছি। আচ্ছা ভাই, আর কোনো প্রশ্ন আছে? যদি থাকে করতে পারেন। আসলে চ্যাট গুলো পড়াটা কঠিন, যদি প্রশ্ন করা ভাইয়া, হতো তাহলে ভালো হতো। জি জি। বুয়েট প্যাটার্নে ইলেকট্রিক্যাল পার্ট থেকে কেমন কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি? কারণ আমাদের তো আসলে সিএসসি তে ইলেকট্রিক্যাল কোর্স অনেক সময় জোর কম দেওয়া হয়, বা অনেক জিনিসপত্র আছে 100টা যেটা থেকে ইলেকট্রিক ধরেন থাকে। 100টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আমার কাছে কালেকশনে আছে, ধরে নেন যে মানিক ভাইয়ের কাছে 100টা আছে, এর মধ্যে ধরেন 5টা থেকে 6টা, তার মানে কি ইলেকট্রিক্যাল খুব বেশি? অনেক কম তাহলে। তাহলে আপনি ওইটা পার্টটা বাদ দেন, এবং যদি না পারেন তাহলে ওটা আফসোস রাখবেন না, আপনি দেখবেন যে আচ্ছা। সিএসসি র আপনি কয়টা পারলেন, সেটা আপনি দেখবেন, আপনার সাবজেক্ট সিএসসি। জি ভাইয়া। আর একটা বিষয় হলো কমিউনিকেশন থেকে, এটা আমি বাদ দিতে বলবো না, কারণ কমিউনিকেশন থেকে ম্যাথ প্রশ্ন, যেমন আপনি সাপোজ 21 তারিখ একটা পরীক্ষা দিবেন, বাংলাদেশ সাবমেরিন কেবল, এটা, তো এখানে আপনি কমিউনিকেশন অবশ্যই পড়ে যাবেন, এবং অবশ্যই পড়বেন সাথে সাথে ওই ক্যাবল সাবমেরিন যে ক্যাবল, এই রিলেটেড প্রশ্ন পড়ে যাবেন। অপটিক্যাল ফাইবার ক্যাবল এগুলো থাকে না, এগুলো পড়ে যাবেন। প্রশ্ন আসতে পারে, যেহেতু বিগত বছরে আসছে, না আসলে কিন্তু আফসোস নাই, কিন্তু পড়লেন না, আমি বললাম আসলো, তাহলে কিন্তু আবার আফসোস। ঠিক আছে, কারণ ওই রিলেটেড ওদের জব যেহেতু, এটা আসতেই পারে। যে আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা দেখাবো, আপনাদের কারো পরীক্ষা আছে ওখানে? একটু রেসপন্স করেন। হ্যাঁ ভাই, দেখান। এইটা না, এইটা পরে দেখাই। বিএসসি পিএলসি, তাই না? ওই 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 ওয়ার্ড ফাইলের মধ্যেই তো আছে।
2024 সালে এটার একটা পরীক্ষা হয়েছিল, হ্যাঁ, 1 ঘন্টার প্রশ্ন করে 100 মার্ক। তো এটা নন টেকনিক্যালও আমার কাছে কালেকশনে আছে, ডাটাবেস থেকে ছিল আপনার হচ্ছে ডাটাবেস, এবং এটা হচ্ছে একটা বলা যায় মাইক্রোপ্রসেসর রিলেটেড ম্যাচিং করা। আর এইটা দেখেন, ফাইবার অপটিক কেবল ইজ ইউজড ইন সাবমেরিন ইনস্টেড অফ স্যাটেলাইট, হয় দ্য সাবমেরিন কেবল ইজ ড্যামেজড আন্ডার ওয়াটার, এরকম একটা আউটপুট প্রবলেম। এই যে মাঝে মধ্যে দেয় ডাটা সেট থেকে এমএল, মিন মিডিয়াম মোড, এটা কিন্তু সিএসসি না, এটা স্ট্যাটিস্টিক্স বলতে পারেন, যদি আমরা সিএসসি তে পড়ছি। তবে এটা সিএসসি মেজর প্রশ্ন না, কিন্তু মিন মিডিয়ান মোড এটা কলেজ লেভেলে বা হাই স্কুল লেভেলে সায়েন্সে যারা পড়ে তারা কিন্তু এগুলো পড়ে। আর সাবনেট মাস্কের এই রিলেটেড একটা কঠিন প্রশ্ন ছিল, এটা কিন্তু সবাই পারবে না, এটা গেট সিএসসি এক্সামের প্রশ্ন। তো ধরে নিলাম যে এই প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, এই 3টা প্রশ্ন সবাই পারবে না। আর এগুলো যদি কারো না পড়া থাকে পারবে না, সি প্রোগ্রামিং এগুলো দিয়ে তাকে সন্তুষ্ট হইতে হবে। তার মানে বুঝেন, এখন এই প্রশ্নটা যদি আপনি পারেন তাহলে এটা খুব ভালো। এই প্রশ্নটা পারলে ওই মুহূর্তে সবাই, সাপোজ আমরা দেখতেছি মিন মিডিয়ান মোডের প্রশ্ন, ঠিক আছে, প্রিপারেশন যদি না থাকে, ম্যাথ প্র্যাকটিস না করেন, তাহলে ওই পরীক্ষার হলে 1 ঘন্টা পরীক্ষার হলে আসলে পারা কঠিন, কঠিন আসলে। ডাটাবেস ডাটা সেট আপনি সুপারভাইজড লার্ন, সুপারভাইজড পারেন, কিন্তু ইনস্ট্যান্ট ওই জিনিস এইগুলো দেখে যদি আপনি ঘাবড়ায় যান তাহলে আর পারবেন না। শুধুমাত্র এটা ডিটারমাইন করতে হবে যে এটা সুপারভাইজড আর সুপারভাইজড কিনা, এরকম। তো বুয়েট প্যাটার্নে একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়, ওরা সবসময় করে, এখানে মিক্স প্রশ্ন থাকে, মিডিয়ান, এমনকি এরকম প্রশ্ন থাকে, সাপোজ আপনারা এই প্র্যাকটিসটা অবশ্যই করবেন, প্রবাবিলিটির প্রশ্ন, এটা রিটেন পার্টেও একটা সিএসসির প্রশ্নের সাথে ঢোকাই দিবে। তো এটাও কিন্তু একটা মানে আপনার পারার একটা সক্ষমতা, যে আপনি যদি মেরিটে আসতে চান। স্যাটেলাইট সাবমেরিন কেবলের প্রশ্ন হচ্ছে এটা। তো আমি লাস্ট হচ্ছে দেখাবো নন টেকনিক্যাল প্রস্তুতি, এর বাইরে টেকনিক্যালের বিষয় সাজেশন তো দেখানো হলো না। সাজেশনটা হচ্ছে এরকম, সাজেশন কি আমি শেয়ার দিছি? ভাই এই প্রশ্নগুলো কই পাবো ভাই, মানে কিভাবে পাওয়া যেতে পারে? কোন প্রশ্নগুলো ভাই? ভাই এখন এই যে সাবমেরিনে দেখা যায় নাকি ভাই, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা সাবমেরিনের কিভাবে পাবো? সাবমেরিনের প্রশ্নটা যেটা যেদিনই অ্যাডমিট দিছে সেদিন আমি গ্রুপে আপলোড করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও গ্রুপে কি ভাই নন টেকনিক্যালটাও আছে? সাবমেরিনের নন টেকনিক্যালটা আমি গ্রুপে দিইনি, শুধু টেকনিক্যালটা দিছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটার পরে সাজেশনের পরে আমি নন টেকনিক্যাল কিভাবে প্রস্তুতি নিতে হবে একটু দেখাবো, প্রশ্নটা আমি ডিরেক্ট দেখাবো এরপরে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এই সাজেশনগুলো কিন্তু আমার মন গড়া না, এগুলো হচ্ছে অনেকগুলো অ্যানালাইসিস, প্রশ্ন কালেকশন থেকে শুরু করে সবকিছু আসলে করে একটা স্ট্যান্ডার্ড সাজেশন বানানো হয়েছে। এই আউটপুট গুলো আসলে মেইনলি এগুলো থেকে আপনারা প্র্যাকটিস করবেন, যত কঠিন বা সহজ বা মিডিয়াম যাই হোক, এইখান থেকে আপনারা প্র্যাকটিস করবেন। ইন্ডিয়া বিক্স, এক্সাম ভেদা, গিক্স ফর গিক্স, সিটুয়াস পয়েন্ট, জাভাটি পয়েন্ট, গেট সেস, এই ওয়েবসাইট থেকে আউটপুট প্রবলেমগুলো প্র্যাকটিস করবেন। এই যে এক আপু বলতেছিলেন যে আমরা ইউনিভার্সিটির যে বই এগুলো পড়বো কিনা, আসলে ওইখান থেকে পড়লে সিএসসির যে মানে প্রিপারেশনটা এটা একটু ভালো হবে না। গুছানো বলতে ওগুলো তো হিউজ, একটা অপারেটিং সিস্টেমের বই মানে তো হিউজ। তো পরীক্ষায় কি আসে এটা আপনাকে দেখতে হবে। এখন আপনি যদি মনে করেন যে রিসোর্স আমার ভালো লাগে না, অনলাইনে যাইতে ভালো লাগে না, ঘাটাঘাটি করতে ভালো লাগে না, হার্ড ফাইলে পড়তে ভালো লাগে, তাহলে আপনি হচ্ছে যে কোনো বই, জব সলিউশনের বই, চ্যাপ্টার ভিত্তিক যদি আপনার ভালো লাগে, না হলে সলিউশন সেট ওয়াইজ সলিউশন ভিত্তিক প্রশ্ন ব্যাংক কিনেন, তাহলে আস্তে আস্তে প্রশ্ন ধারণা হবে, আপনি এখান থেকে ধারণা পেয়ে যাবেন। তো আপনার হচ্ছে এখানে ডিটেলস বলার কিছু নাই, ডিটেলস আমি এখানে বলে দিচ্ছি যে আপনার আসলে কি কি ধরনের প্র্যাকটিস করতে হবে। বুয়েটে প্রোগ্রামিং থেকে 3 টাইপের প্রশ্ন হয়, একটা হলো ওপি থেকে,
ওপি মানে এখানে জাভাও বলতে পারি, সি প্লাস প্লাস এর বেসিক যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ফিচার বা এগুলো আছে, ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, হ্যাঁ, ক্লাস অবজেক্ট এই রিলেটেড, আর সি প্রোগ্রামিং এর যে বেসিক প্রোগ্রাম সেগুলো। তো এত সহজ প্রশ্ন সি প্রোগ্রাম থেকে দিবে না, একটা ইনপুট ডাটা সেট দিবে, আউটপুট বের করতে হবে, এরকম প্রশ্ন থাকে মাঝে মধ্যে। আবার আউটপুট প্রবলেম থাকে সি থেকে বা সি প্লাস প্লাস থেকে। আবার সরাসরি প্রোগ্রামিং সি আউটপুট বা জাভার কিছু প্রোগ্রামও দিতে পারে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এটাও একবার আসছিল, এই জন্য আমি দিছি। তো এই জিনিসগুলো কিন্তু আপনার পড়তে হবে। এটা হলো ওপির কনসেপ্ট। জাভা ল্যামডা এক্সপ্রেশন, জাভা ইনহেরিটেন্স, জাভা এগুলো হচ্ছে অবজেক্ট ইনহেরিটেন্স, এগুলো আপনি পড়তে পারেন। যেমন গ্যাসের ক্ষেত্রে গ্যাস বিল, পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার বিল। এটা আসলে কোনো প্যাটার্ন না, ওরা হলো সি সি প্লাস প্লাস এর আউটপুটের বেলায় এই প্রোগ্রামগুলো দিয়ে থাকে, এই জন্য আমি এখানে লিখছি। বা কখনো স্যালারি ক্যালকুলেশনের সময় এরকম দিয়ে থাকে। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো হচ্ছে হঠাৎ বৃষ্টি এরকম, যে এটা রেগুলার বেসিসে কোনো প্রশ্ন আসে না। সাপোজ একটা ফর্ম আছে বা একটা ইনপুট ফিল্ড আছে, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ভ্যালিডেট করতে বলে বা ফোন নাম্বার ভ্যালিডেট করতে বলে, অথবা সিএসএস এইচটিএমএল এ সাপোজ কোনো একটা বেসিক প্রোগ্রাম, এরকম সর্বোচ্চ আমি পাইছি। তাছাড়া সিএসএস কেন ব্যবহার করা হয় এই রিলেটেড। তাছাড়া এটা কিন্তু কোনো একটা কোর মানে রেগুলার প্রশ্ন আসার মতো কোনো সাবজেক্ট না। কম্পিউটার ফান্ডামেন্টাল থেকেও এরকম কোনো মানে রেগুলার আসে না। তবে এখানে প্রশ্ন কিছু আসে যেগুলোর মধ্যে এগুলো কভার করে, এগুলো এখানে দেওয়া হয়েছে। কম্পিউটার আর্কিটেকচারে আপনারা অবশ্যই ম্যাথ করবেন, ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে ম্যাথ আসতেই পারে। আচ্ছা, রেডটা ডাটাবেজের হলো, আমি রেড এখানে দিয়ে দিছি। মেমোরি থেকে শুরু করে কম্পিউটার আর্কিটেকচার, পাইপলাইনিং, প্যারালাল প্রসেসিং, ঠিক আছে, বিভিন্ন আর্কিটেকচার আছে, এগুলো 6 রিক্স প্রসেসর বেশি আসে এইটা আর এটা। রেড 0 থেকে শুরু করে রেড 10 পর্যন্ত 6 রিক্স প্রসেসর, আর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। এই জিনিসগুলো হচ্ছে বেশি আসবে, বেশি করবেন। আর অন্যগুলো জাস্ট পড়াশোনা করে রাখবেন, প্রস্তুতি হিসেবে রেখে দেবেন, হ্যাজার্ড ইন কম্পিউটার আর্কিটেকচার এবং এগুলো। উজ্জ্বল হোসেন ভাই বলেন। ভাই আমি একটা কোশ্চেন দেখলাম যে ইউএসবির বাস হচ্ছে কি আপনার আর্কিটেকচার ডিজাইন করতে বলছে। তো এটা তো আমরা ভার্সিটিতে আসলে ওইভাবে মানে আচ্ছা, পড়ায় নাই যে কোথায়? ইউএসবি। এইটা আমার আসলে খেয়াল নাই যে কোন এক্সামে আসছিল, বাট আপনি আপনি যদি বলেন আমি কোশ্চেন আপনাকে আমি দিতে পারি, মানে আমার তো কোশ্চেন ব্যাংক নেওয়া আছে, ওইখানে দেখছি আর কি। ইউএসবি বাস ডিজাইন করতে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইউএসবির যে আর্কিটেকচারটা এটা ডিজাইন করতে বলছে বাসের, যে ইউএসবি কিভাবে কাজ করে এটার তোমার হচ্ছে আর্কিটেকচার ডিজাইন করো। এখন এটা তো করি না ইউনিভার্সিটিতে, আর করায় না, এটা সচরাচর করায় না। কম্পিউটারে ভিতরে ইউএসবি কিভাবে ডিজাইন করা লাগবে এটা তো ঠিক আছে, মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করছি, ওগুলা হয়তো পারবো, কিন্তু এটা হুট করে আনকমন, এটা আনকমন, মানে আমি একটা কোশ্চেনে দেখলাম যে একটু ভিন্ন রকম করছে আর কি। আচ্ছা, এই রিলেটেড প্রশ্ন যদি করে তাহলে হুম। এগুলো আউট অফ বক্স বলা যায়, এবং কেউ কেউ পারবে না সেই হিসেবেই করে। হ্যাঁ, 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 এখন হচ্ছে আপনি এই প্রশ্নটা দেখাইতে পারেন। ইউএসবির এমনি আমার একটা কাছে ফিগার রাখতে দিতে পারে যে ইউএসবির একটা ইউনিভার্সাল সিরিয়াল বাস, এখানে কি কি পোর্শন থাকে এগুলো ফিগার এঁকে দেখাও। সর্বোচ্চ এটা স্ট্যান্ডার্ড প্রশ্ন, কিন্তু এটা ডিজাইন করা বা এগুলোর করা, এরা স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় না। ঠিক আছে। না, আমি পাইছি এরকম, তো এই জন্য বললাম আর কি ভাই। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? আর ভাই এই যে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে লাস্ট যে এপির পরীক্ষা হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, এইখানে ওরা হচ্ছে ডাটা কমিউনিকেশন একটা ইয়া দিচ্ছে আর কি। আর আপনি বললেন যে বাংলাদেশ ব্যাংকে হয় না। এখন লাস্ট আমি কোশ্চেন দেখলাম, আচ্ছা, লাস্ট যে এক্সামটা বাংলাদেশ হয়েছে ওইখানে। ব্যাংকে হয়নি এটা বলিনি, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংকের সেশন হ্যাঁ ছিল গতকাল বা গত 5 তারিখ, 5 তারিখ একটা সেশন ছিল। তো হুম ব্যাংকের হুম ক্ষেত্রে কমিউনিকেশনের প্রশ্ন একটা একটা থাকে, একটা, সেটা আচ্ছা। বাংলাদেশ ব্যাংক হোক বা সিনিয়র অফিসার, অফিসার আইটি যাই হোক, এখানে কমিউনিকেশন থেকে একটা হয়। কিন্তু বুয়েট প্যাটার্নেও কমিউনিকেশন থেকে একটা হয়। আমি ইলেকট্রিক্যাল বাদ দিতে বলছি, ইলেকট্রিক্যাল।
মানে হ্যাঁ, ব্যাংকে আমি আমি একটা, ইলেকট্রিক্যাল পাই নাই। হ্যাঁ আমি ইলেকট্রিক্যালটা বাদ দিতে বলছি। বুঝতে কমিউনিকেশন পারছি। দুইটার ক্ষেত্রে আপনাকে পড়তে হবে, ব্যাংকের ক্ষেত্রে পড়তে হবে, বুয়েটের ক্ষেত্রে পড়তে হবে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে মাইক্রো ভাই, তাহলে একটু প্রসেসর। জেনারেলের জন্য জি জি। বলেন। তো মাইক্রো প্রসেসর মানে এগুলোও জেনারেলের আপনার, জন্য একটু বলে দিন। জি জি জি, আমি খুব সংক্ষেপে যাচ্ছি যেহেতু এটা আপনাদেরকে দেয়া হবে, দেখে নিতেই পারবেন কোথায় কি পড়তে হবে। ডাটাবেজের আসলে মেইনলি হলো এসকিউএল কোয়েরি, সাথে সাথে ইয়ার ডায়াগ্রাম আঁকা, এসিআইডি প্রপার্টিজ, ফাংশনাল ডিপেন্ডেন্টিস B+3, এগুলো আসলে দেখবেন, সাথে সাথে এসকিউএল কোয়েরি ট্রিগার সহ এগুলো দেখবেন। অপারেটিং সিস্টেমের ভিতরে এই কনসেপচুয়াল ম্যাথ টাইপের বলতে এইগুলা ফিফো, এলআরইউ, এটা, আর এগুলো সবই কনসেপ্ট, আর এখানে হচ্ছে ম্যাথ। অপারেটিং সিস্টেমের বলতে আসার মতো এগুলাই, আর ডেগলগ হলো মোস্ট ইম্পর্টেন্ট। ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকার্স অ্যালগোরিদম ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমার সেই অনেক আগে থেকে আমি পড়তাম পড়তাম পড়তাম, কোনো পরীক্ষায় আসতো না। দেখছি লাস্ট বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষায় ব্যাংকার্স অ্যালগোরিদম নিয়ে প্রশ্ন আসছে। তো এগুলো আসলে সবই থিওরি। আপনি যদি বলেন যে কনসেপচুয়াল জিনিসগুলো কি, বা মানে যেগুলো খুব ম্যাথমেটিক্যাল টাইপের, সংখ্যা বসানো, সংখ্যা রিলেটেড, এই লাল দাগ ডেডলক বাদে এই যে ফিফো, রিফো, এফসি, এইগুলো শিডিউলিং অ্যালগোরিদম, আর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম, আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শেল কার্নেল, আর হলো লিনাক্স কমান্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লিনাক্স কমান্ড যত ধরনের হতে পারে, ফাইল ম্যানেজমেন্ট হতে পারে, নেটওয়ার্কিং হতে পারে, সার্ভার ম্যানেজমেন্ট হতে পারে। ঠিক আছে, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করা সম্ভব না হয়, তবুও থিওরিটা, যেমন কারেন্ট ডিরেক্টরি যাওয়ার কমান্ড কি, ঠিক আছে, ফাইল ডিলিট করার কমান্ড কি, লাস্ট 10 সেন্টেন্স বা লাস্ট 5, প্রথম 10টা সেন্টেন্স মানে প্রিন্ট করার কমান্ড কি, নেটওয়ার্কিং এর একটা আইপি দেখার কমান্ড কি, ঠিক আছে, এরকম একটা কানেকশন দেখার কমান্ড কি, মানে বেসিক থেকে শুরু করে কিছু অ্যাডভান্স লেভেলেরও দেখবেন, যাতে পরীক্ষা আসলে পারা যায়। মেনলি মেট্রো নেটওয়ার্কিং, ফাইল ম্যানেজমেন্ট, ঠিক আছে, এগুলো বেশি প্রশ্ন হয়, সার্ভার ম্যানেজ রিলেটেড এগুলা প্রশ্ন বেশি হয়। সাথে যেই থিওরি গুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়বেন, এখান থেকে শুরু করে এগুলা। নেটওয়ার্কিং এত আপনারা পড়ছেন, তো এখানে পড়ার কোনো মানে বলার কোনো কিছু নাই। প্রত্যেকটা পরীক্ষায়, পিএসসির পরীক্ষা হোক বা আইবিএ, এমআইএসটি, যেখানেই পরীক্ষা দেন, নেটওয়ার্কিং এর প্রশ্ন থাকবে, বুয়েটে দেন বা ব্যাংকে দেন, তো এগুলোর প্রশ্ন তো অবশ্যই থাকবে, এখানে আসলে বলার কিছু নাই। সাবনেটিংটা খুব ভালো মতো প্র্যাকটিস করবেন, কারণ সাবনেটিংটা বেশিরভাগ পরীক্ষায় আসে। আর বাদবাকি যেগুলো সবই থিওরিটিক্যাল, কোথায় কিভাবে কাজ করে এগুলোই। ডিএলডির বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, তবে কঠিন হচ্ছে যে এএলইউ ডিজাইন করা বা মাল্টিপ্লেক্সার ডিজাইন করা, বিভিন্ন বিভিন্ন ডিজাইনের মাল্টিপ্লেক্সার ডিজাইন করা, বিভিন্ন একটা গেট দিয়ে আর একটা গেট ডিজাইন করা, একটা ডিকোডার দিয়ে আর একটা ডিকোডার ডিজাইন করা, কাউন্টার ডিজাইন, এগুলো ধরনের, এই যে যেমন কাউন্টার ডিজাইনের প্রশ্নগুলা, এগুলো হচ্ছে মোটামুটি মানে না পারার মতো। ঠিক আছে, এখানে এটা কিন্তু যে কেউ পারবে না, এগুলো প্র্যাকটিস থাকা লাগবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে মডেল, মনে রাখবেন মডেল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট যে মডেলগুলো আছে সেগুলো ডিজাইন প্যাটার্নের মধ্যে সিংলেটন প্যাটার্ন, অবজারভার প্যাটার্ন, ঠিক আছে, এগুলো স্ট্র্যাটেজি, এগুলো মোটামুটি। আর ডায়াগ্রামের ভিতরে ইউএমএল আছে, ইউএমএল এর মধ্যে তো বিভিন্ন ভাগ, ইউএস কেস ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম, এগুলোই পড়বেন। ক্লাস ডায়াগ্রামটা ভালো ইম্পর্টেন্ট, ইউজ কেস ডায়াগ্রামটাও আসে। আর কোহেশন কাপলিং, এগুলো একটা থিওরি। আর টেস্টিং এর মধ্যে যত ধরনের টেস্টিং আছে, তার মধ্যে যেগুলো আসে এগুলো আমরা এখানে বলে দিছি, মোটামুটি এগুলো দেখলে হবে। ক্রিটিক্যাল পাথ, এগুলো বুয়েটের পরীক্ষা এগুলো আসে। ঠিক আছে, যেমন আমি কয়েকটা পরীক্ষায় দেখেছি যে একটা সফটওয়্যার বিল্ড, বাই এবং কাস্টমাইজ, তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করা আছে, এবং কোথায় কত কস্ট হবে সেটা বলা আছে। আপনাকে বের করতে হবে কোনটা ইফেক্টিভ, মানে কোনটা আসলে ইকোনমিক্যাল, সেটা আপনাকে বের করতে হবে। এরকম একটা ম্যাথ থাকে। বাদ বাকি যেগুলো আছে সেগুলো থিওরিটিক্যাল। কম্পাইলার ডিজাইন এবং থিওরি অফ কম্পিটিশন, এটা হঠাৎ বৃষ্টি টাইপের প্রশ্ন, এখানে দেওয়ার মতো
এগুলোই থাকে। রেগুলার বেসিসে এই প্রশ্ন থেকে আসে না, তবে রিসেন্ট লাস্ট যে প্রশ্নটা ব্যাংকের হয়েছে, এটা যদিও ব্যাংকের সাজেশন না, তবে ব্যাংকের যে লাস্ট প্রশ্নটা হয়েছে সেখানে সিএফজি কনটেক্সট ফ্রি গ্রামার থেকে একটা প্রশ্ন ছিল যে এটা অ্যাম্বিগিয়াস কিনা সেটা দেখাও। তো ওইটাই বলছি যে এগুলো রেগুলার বেসিসে প্রশ্ন না, যদি আপনার কনসেপ্ট থাকে অ্যান্সার করা যাবে, কনসেপ্ট না থাকলে অ্যান্সার করা যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং, এগুলো হচ্ছে রেগুলার বেসিসের প্রশ্ন না, কিন্তু এগুলো আপনি পড়লে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ইনফরমেশন সিকিউরিটির এগুলো ডিটেলস দেওয়া আছে, এটা ভালো গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে ব্যাংক বুয়েট সব জায়গায় পিএসসি তেও প্রশ্ন হয়, অবশ্য দেখবেন। ডাটা স্ট্রাকচার এগুলো বলার অপেক্ষা রাখে না। অ্যালগরিদম অ্যানালাইসিসে কি পড়বেন সেটা বলে দিচ্ছি। এখানে কিন্তু দেওয়া আছে কি কি পড়া লাগবে, বুয়েট প্যাটার্ন ফলো এটা করতে হবে আপনাকে। কুইক শর্টের মানে যে শর্টিং অ্যালগরিদম আছে এগুলোর কমপ্লেক্সিটিস বা এগুলো অ্যালগরিদম লিখা, সিডো কোড লিখা, ঠিক আছে, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। প্রিমস, ক্রুশকাল অ্যালগরিদম, মিনিমাম স্প্যানিং ট্রি, এগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না। প্রিমস থেকে ব্যাংকের পরীক্ষা আসছে, যদিও ব্যাংকের পরীক্ষায় এর আগে প্রিমস থেকে আসে নাই, এবারে আমি প্রথম দেখলাম। তো এরকম কিছু বেসিক টাইপের জিনিস বাদ দেওয়া যাবে না। শুধু প্রিভিয়াস ইয়ার বেস প্রস্তুতি নেওয়াও যাবে না, আপনার বেসিক নলেজও থাকতে হবে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নের নলেজও থাকতে হবে মোটামুটি। আর এই দুইটা নলেজ থাকলে ইনশাল্লাহ আপনি টিকবেন। অ্যাডভান্স যদি এক্সট্রা অর্ডিনারি প্রিপারেশন নাও নিতে পারেন, ওই যেগুলো প্রশ্ন দিবে সেগুলো না পারলেও কিন্তু আপনার হবে। গ্রেডি অ্যালগরিদম কি, ডাইনামিক প্রোগ্রামিং কি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এটা দেখবেন, হাফম্যান কোডিং দেখবেন, ডিএফএস বিএফএস দেখবেন, ডিজিটাল অ্যালগরিদম, বেলম্যান ফোর্ড, ফয়েড ওয়ার্শেল অ্যালগরিদম, পিএনপি, এনপি হার্ড, এনপি কমপ্লিট, এই জিনিসগুলো অ্যালগরিদম অ্যানালাইসিসের মধ্যে দেখলে এনাফ। ডিসক্রিট ম্যাথের মধ্যে পিজন হোল প্রিন্সিপাল, রিকারেন্স রিলেশন, এনাফ, আর কিছু লাগবে না। বেসিক ইলেকট্রিক্যাল দেখতে চাইলে এগুলো, না দেখতে চাইলে বাদ, সেটা আপনার ইচ্ছা। কমিউনিকেশন খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন এইখানে ম্যাথ যেগুলো আসে সেগুলো হচ্ছে এই যে এইখানে এই যে স্যাম্পলিং থিওরেমের ম্যাথগুলো আসে, এই যে নয়েজ রেশো, বিট রেট, বট রেট ক্যালকুলেশন, এগুলো ভালোই আসে আমি দেখছি, বাদ বাকি সবই থিওরি। এটা হচ্ছে ওভারঅল বুয়েট প্যাটার্নের জন্য প্রিপারেশন। এটা হচ্ছে কিন্তু স্পেশালি হলো বুয়েট। এখন এর এর সাপোজ আপনি এটা দিয়ে আসলে ব্যাংকে অনেক কিছু কভার করবে, কিন্তু ব্যাংকে আরো কিছু এক্সট্রা আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে, যেটা আমি আগে যখন ব্যাংকের এটা দেখাইছিলাম তখন এটা বলছিলাম। এবার নন টেকনিক্যালের বিষয়ে আসি। এটা একটা বই আমি এখানে কালেক্ট করছিলাম। আমারও একটা বই আছে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার বেস, আর এখানে অপশন সহ দেওয়া আছে। তো নন টেকনিক্যালের বিষয়ে আমি যেটা বলবো সেটা হলো এইগুলো সবই ধরেন বিশেষ টাইপের। এখানে এমন কোনো প্রশ্ন নাই যে আগে কোনো পরীক্ষা আসে নাই, সো এটা নিয়ে কোনো ভাবার ইয়ে নাই, অবকাশ দরকার নাই যে আপনার বিশেষ এর মতো ডিপ ডিপ কোনো কিছু পড়ার দরকার নাই। ডিপ লেভেলের প্রিপারেশন দরকার নাই, নো নিড, ঠিক আছে। এখানে শুধুমাত্র জব সলিউশন বেস প্রিভিয়াস এর আসছে, ওটাই পড়বেন, ওটাই প্রিপারেশন হয়ে যাবে ব্যাংক বুয়েটের জন্য, ঠিক আছে, আর লাগবে না। আচ্ছা, আপনি সাপোজ বিশেষ প্রিপারেশন নাই, এখন ধরেন হাউ ইজ দ্য ফলোইং রাইটার্স ওয়াজ নট এ নোবেলিস্ট, এটা আপনার না পারলেও হবে, 1 মার্ক বাদ দেন না, সমস্যা কি। কিন্তু এই 1 মার্কের জন্য পুরো লিটারেচার শেষ করতে হবে, মাথায় একটা আলাদা পেশার দরকার নাই, ঠিক আছে। বাংলাতে কিছু লিটারেচার পড়তে পারেন, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, এরা তো প্রধান বলা যায়। আর বাদ বাকি যারা ওই যে শরৎচন্দ্র বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন দত্ত, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্ত, আরো যারা আছে আধুনিক কালের রিনোন যেগুলো, সেগুলো পরীক্ষায় বেশি আসে, এগুলো পড়বেন। ডিপ লেভেলে কোনো কিছু দরকার নাই।
আমি কিন্তু নন টেকনিক্যালে কি কি বই পড়তে হবে এটা জাস্ট আমার ব্যক্তিগত পরামর্শ দিয়ে দিচ্ছি অলরেডি। প্রশ্নগুলো আপনাদেরকে জাস্ট লাইভে দেখাচ্ছি যে কি ধরনের প্রশ্ন হয়, যে স্পেলিং থেকে প্রশ্ন হয়। তারপরে এই যে এটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু সব জায়গায় পরীক্ষায় আসে। জান্ডা মানে ওই কি বলে, আমি যে বইয়ের কথা বললাম কম্পিটিটিভ ইংলিশ বা মাস্টার জাহাঙ্গীর আলমের যে বই আছে, ওই বইগুলোর থেকে পার্টস অফ স্পিচ খুব ভালো করে দেখবেন। তারপরে এই কি বলে, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারেকশন, আর্টিকেল, টেন্স, তারপরে হচ্ছে ডিগ্রি আছে, অনেক কিছু আছে। তারপরে হচ্ছে প্রিপোজিশনের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, গ্রুপ ভার্ব আছে। এগুলো কিন্তু ভাই খুবই, স্পেলিং আছে, এগুলো কিন্তু খুবই সবগুলো পরীক্ষাতেই আসে, তো এগুলো আসলে মিস করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো ইংলিশে ভালোই প্রশ্ন দিচ্ছে, দেখেন ইংলিশ থেকে কিন্তু ভালোই প্রশ্ন দিচ্ছে। রোমিও এন্ড জুলিয়েট, এটা লিটারেচারের প্রশ্ন। এটা যদি নাও পারেন এটা বাদ দিয়ে দেন, লিটারেচারের যেটা পারবেন না সেটা বাদ দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু অন্যগুলো অবশ্যই পারতে হবে। তার অন্যগুলো জেনারেল নলেজের ভিতরে, যেমন মুক্তিযুদ্ধ, মানে আপনার ওই যে মধ্যযুগ এগুলো দরকার নাই, ঠিক আছে, তবুও মাঝে মধ্যে আসে, আমার কাছে প্রশ্ন কালেকশন আছে আমি দেখছি, মধ্যযুগ থেকে প্রশ্ন আসে। কিন্তু আপনি যদি ভাষা আন্দোলন বা ওই যে 47 সাল থেকে শুরু করেন, 47 সাল থেকে 1972 সাল পর্যন্ত এই রিলেটেড জ্ঞান, বর্তমান প্রেক্ষাপটের যে জ্ঞানগুলো আছে সাধারণ জ্ঞান এগুলো, আর সংবিধান কিন্তু আমরা যেরকম মানে যারা বিসিএস পড়ে, সংবিধান যেরকম খুব ভালো করে পড়তে হয়, এইখানে এরকম না। মানে এই রিলেটেড জবের জন্য সংবিধান ওভারঅল প্রিভিয়াস ইয়ার টাইপ আর বাদ, আর কিছুই দরকার নেই। ইকোনমি, শিল্প বাণিজ্য, এগুলো তো প্রিভিয়াস ইয়ার রিলেটেড এবং রিসেন্ট কি কি ঘটতেছে সেটার উপর নলেজ রাখবেন। আর জাতীয় অর্জন যেগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, কারণ বুয়েটের পরীক্ষায় এই যে সাহিত্য, তারপরে যে বিভিন্ন পুরস্কার, হ্যাঁ, খেলাধুলা, ফুটবল, ক্রিকেট, মানে আপনার হলো এটা কিন্তু এই যে বিসিএস এর মতো না যে ওইখান থেকে আসবে না, রিসেন্ট থেকে আসবে না, এমন না। খেলা হয়েছে, ভাল লাগছে, প্রশ্ন তুলে দিছে। খেলাধুলা অবশ্যই দেখবেন, বিভিন্ন খেলা, এমনকি অন্যান্য ওই যে টেনিস টেনিস থাকে না, এইসব খেলা থেকে প্রশ্নও আসে। তো এগুলো কারেন্ট নলেজ থেকে আপনারা দেখে নেবেন। এই যে এখান থেকে ম্যাথ শুরু, দেখেন এখান থেকে ম্যাথ শুরু, তো ম্যাথ কিন্তু আপনার আসবেই, সব পরীক্ষায় না হলেও দুই তিনটা, কোনোটায় পাঁচটা, কোনোটায় 10টা এরকম। তো বেশিরভাগ পরীক্ষায় আসে, খুব কম পরীক্ষা আছে যে ম্যাথ আসে না। এখন নন টেকনিক্যালের বিষয়ে আমি যেটা পরামর্শ দিব যে, আমি যেটা বললাম যে অনলাইনে যে ওয়েবসাইটগুলো দেখালাম ওইখান থেকে আপনারা ম্যাথ প্র্যাকটিস করেন। আর বাজারে যেটা আপনার কাছে ভালো মনে হয়, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের জন্য ওই বইগুলো আপনি পড়েন। ওর বাইরে আর কিছু আসবে না, মানে বুয়েটের পরীক্ষায় মানে জব সলিউশনের বাইরে কোনো প্রশ্ন আসবে না, তার মানে জব সলিউশন যদি ভালো পড়া থাকে আপনি আশা করি পারবেন। আর আমি যা বললাম মোটামুটি কোনো কিছু বাদ না গেলে আপনারা একটু প্রশ্ন করতে পারেন, তাহলে আমি আরো কিছু ক্লিয়ার করতে পারি আপনাদেরকে। ভাই বুয়েট প্যাটার্নের জন্য সিকিউরিটি পার্টটা কেমন ইম্পর্টেন্ট, মানে নেটওয়ার্কিং এর বাদে জাস্ট ভালো, সিকিউরিটি পার্ট? ভালো, ভালো, ভালো। তো ওইখানে কি আমরা বেশি ডিপে যায় পড়বো নাকি ভাই মোটামুটি ধারণা নিয়ে যাবো ভাই? মোটামুটি ধারণা নিয়ে না, ওইখানে আমি সাজেশনে যেগুলো টপিক বলছি না, জি ভাই। ওই টপিকগুলো আপনাকে কভার করতে হবে। আচ্ছা। আচ্ছা, সিকিউরিটি ক্লাস আমি নিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। ওই যেগুলো পড়া লাগবে বুয়েটে আসবে, ব্যাংকে আসবে, এগুলো মোটামুটি সব কভার হয়ে যাবে। এবং আরেকটা মনে রাখেন যে সিনারিও বেসড কোশ্চেন করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এই সিনারিওটা ধরতে পারেন কিনা, তার মানে ওইটা কিন্তু একটা টপিকের মধ্যে পড়বে। একটা সিনারিওতে বললো যে আপনার একটা লিঙ্ক ছিল, ওই লিঙ্কটা আপনি ক্লিক করছেন, সব পিসিতে যত কিছু ছিল ছিল সব কম্প্রোমাইজড হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। বললো এই অ্যাটাকের নাম কি, কিভাবে সলিউশন করা যায়, এবং বললো যে আপনার
ওই অ্যাটাক থেকে করতে হলে আপনাকে টাকা দিতে হবে এই সেই। তখন আপনি বললেন যে এটা র্যানসমওয়্যার অ্যাটাক, এনাফ, শেষ। তো সিনারিও বেস যে প্রশ্নগুলো সেগুলো ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট ওই সিকিউরিটির নলেজ গুলো থাকলেই হবে। অ্যাটাক, তারপরে প্রিভেনশন যে স্টেপগুলো আছে সেগুলো, তারপরে যেগুলো ভালনারেবিলিটিস সেগুলো আছে এগুলো, এগুলো ঠিক আছে। এরপরে আর কিছু প্রশ্ন থাকলে বলেন, না থাকলে ভাই আমরা শেষ করে দিই। ভাই আমি আসলে নতুন প্রিপারেশন শুরু করছি আর কি, জি জি, গভর্নমেন্ট জব, আইটির জন্য something। এটা নতুনদের আমার জন্যই ভাই, পুরাতনদের জন্য না। আচ্ছা আচ্ছা ভাই, এখন আমি বাংলা ইংলিশ এগুলো নিয়ে আসলে খুবই মানে আতঙ্কিত, যে মানে আমি কখনোই প্রিপারেশন নেই নাই, আর কখনোই এগুলো পড়ি নাই আর কি, কখনোই প্রিপারেশনের জন্য। তো আমি, আপনার কি সাজেশন থাকবে সামনে কয়েক মাস কিভাবে প্রিপারেশন নিলে ধরেন আমি আস্তে আস্তে ভয়টাও কাটবে এবং একটু মডারেট প্রিপারেশন নেওয়া যাবে শুধু আইটি গভর্নমেন্ট জব গুলোর জন্য? আপনার 1 মাস বলতে? সামনে কয়েক মাসের জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারি না আমি? ভাই, আমি প্রথমে বলছি সবাইকে, সবার উদ্দেশ্য করে আমি বলছি যে ভাই, আপনার একটা গভর্নমেন্ট চাকরি দরকার, সেটা আইটি রিলেটেড হোক বা অন্য কিছু হোক। আপনি নির্দিষ্ট একটা এক্সামের কে ফলো করেন না, ঠিক আছে? কারণ করলে কোনো লাভ হবে না, আমার অভিজ্ঞতা এটাই বলে। আপনি একটা কাজ করেন, সেটা হলো নন টেকনিক্যালও পড়েন, সাথে টেকনিক্যালও পড়েন। একটা আপনার সাথে প্রতিযোগিতা আপনি করেন, যে আপনার বাংলাতে কি কি টপিক আপনি কভার করতে পারলেন, আর ঝাপসার উপর আপনি এগুলো দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? একটা ভালো প্রিপারেশন নিয়ে শুরু করেন। 6 মাস সময় লাগুক লাগুক, কোনো পরীক্ষার টিকার দরকার নাই, আপনি পরীক্ষাগুলো দিয়ে আসেন, টিকার আপনার দরকার নাই। আপনার প্রিপারেশনটা স্ট্রং আপনার হওয়া লাগবে, এবং দেখবেন যে এই প্রিপারেশনটা স্ট্রং হলে আপনি জাস্ট রিভিশন দিলে হবে, এবং এরপরে ফল পাবেন। ফল তো আপনি একদিনে পাবেন না। আর যাদের হচ্ছে খুব টেকনিক্যাল নলেজ ভালো, তারা শর্ট সাজেশন ফলো করতে পারেন। শর্ট সাজেশন বলতে গেলে বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, ম্যাথ, আর হচ্ছে জেনারেল নলেজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল। এর ভিতরে বিশেষ বেজ না, যেগুলো হচ্ছে যে যেমন সংবিধান বাদ দিয়ে দেন, তারপরে হিস্টোরি, এগুলো অবশ্যই পড়তে হবে। শিল্প বাণিজ্য অর্থনীতি, ঠিক আছে, এগুলো কূটনৈতিক সম্পর্ক, বিভিন্ন দেশের সাথে কি কিরকম কি, এগুলো সব পড়বেন। জাতীয় অর্জন, বিভিন্ন পুরস্কার, খেলাধুলা, এগুলো দেখবেন, এনাফ, ঠিক আছে। এরপর ইন্টারন্যাশনালের মধ্যে আছে বিভিন্ন দেশ নিয়ে কথা, বিভিন্ন সংস্থা নিয়ে কথা, পররাষ্ট্র বা কূটনৈতিক সম্পর্ক, এগুলো বিভিন্ন দেশের সাথে যুদ্ধ, এই বিভিন্ন বিষয়গুলো আছে। এগুলো আপনার দেখলে এনাফ। তবে সংস্থা থেকে বেশি প্রশ্ন হয়, সংস্থাটা গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন। আর বিভিন্ন দেশ নিয়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, মানে ইউকে, তারপর পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ইরান, তারপরে ইসরায়েল, এই রিলেটেড যত দেশ আছে, মানে যেগুলো আলোচিত, এগুলো থেকে যেগুলো নলেজ দরকার এগুলো নিয়ে নেবেন। ভাই আপনি তাহলে বলতে চাচ্ছেন যে মানে আইটি না, মানে জেনারেল যে জব, সরকারি জব গুলো আছে এগুলোর মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য, তাই তো ভাই? না ভাইয়া, আপনার যদি আইটি টার্গেট হয়, আপনি আইটি ভালো করে পড়েন, সাথে আইটির সাথে যে নন টেকনিক্যাল পার্ট আছে, কথা ক্লিয়ার ভাই? আইটির সাথে যে নন টেকনিক্যাল পার্ট থাকে না পরীক্ষায়, ওইগুলোর হচ্ছে আপনি এইভাবে প্রিপারেশন নিতে পারেন। যদি শর্ট মনে করেন যে আপনি শর্ট, মানে অল্প সময়ে কিছু যদি করতে চাই, আপনার মনে যদি বলে, তাহলে করতে পারেন এইভাবে। সাপোজ আপনি একটা ইংলিশের কম্পিটিটিভ ইংলিশ পড়তেছেন, তো এখানে যে প্রিভিয়াস এর প্রশ্ন সেগুলো খুব ভালো মতো পড়লেন। যদি আপনার একটু বেসিক ভালো থাকে, তাহলে ওগুলো আপনি আসলে পারলেন। প্রোনাউন কি বা অ্যাডজেক্টিভের এটা কি, অ্যাডভার্বটা কি, একটা সেন্টেন্স দেওয়া থাকলে, একটা ওয়ার্ড থাকলো, বললো যে এটার কোন পার্টস অফ স্পিচ, একটা স্পেলিং দিল, একটা দিল, রাইট ফর্ম অফ ভার্ব দিল, বা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একটা প্রবলেম দিল, কারেকশন দিল, আপনি দেখলেই পারেন। অর্থাৎ এরকম প্রিপারেশনের জন্য তো আপনার কোনো শর্ট স্টোরি নাই বা শর্ট সাজেশন এখানে আসে আসলে নাই। আমার একটা ভালো প্রিপারেশন দরকার, একটা বেসিক প্রিপারেশন দরকার, না হলে তো আপনি এগুলো কোনো বেরই করতে পারবেন না, কোনো অ্যান্সারই করতে পারবেন না।
আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? ভাই ভাই বলছি যে ভাই একটা কোশ্চেন ছিল। জি জি। ভাই আমি এখন বর্তমানে ফিফথ সেমিস্টারে আছি, কিন্তু টুকটাক আর কি দেখা হয়। তো আমি মেনলি টুকটাক প্রিপারেশন নিতে যাচ্ছি আর কি, গভর্নমেন্ট আইটি জবের জন্য। আর কোশ্চেন গুলো আমি দেখি মেনলি এদিকে পড়ি। তো আমার কথা হচ্ছে ভাই কতদিন হতে পারে, মানে আমার তো কোনো পরীক্ষা দিতে গেলে এখনো 2 বছর। সাউন্ড ক্লিয়ার আসতেছে না ভাই, রেগুলার অ্যাক্সেস কি ভাই, মনে মানে এক হচ্ছে বছরের আমার। আপনি কোন চাই? সেমিস্টারে আছেন? ভাই আমি এখন ফিফথ সেমিস্টারে। মানে 8টা সেমিস্টারে 5টা সেমিস্টারে আছেন তাই তো? জি ভাই, মানে আপনাদের কোর্স হয় কি কি ভাই, অ্যাক্সেস টাইমটা আর কি কতদিন, এটা আর কি জানার ছিল। মানে আমার তো এখনো না, পরীক্ষা দিতে আমাদের মনে কোনো করেন অনেক লিমিট নাই, দেরি, আমাদের লিমিট নাই। মিনিমাম 2 বছরের একটা মতো। কোর্স সারা জীবন, বাইচে থাকা অবস্থায় সারা জীবন, ও আচ্ছা, মানে লিমিট নাই। অ্যাক্সেস সারা জীবন আর পাইতে পারবো। জি জি, লিমিট দেওয়া নাই। তারপরে আর আপনার ভাইয়া আমার তারপরে মনে হচ্ছে যে আপনি ইউনিভার্সিটির টেকনিক্যাল পড়াশোনাটা ভালো করে করেন, ঠিক আছে? টেকনিক্যাল পড়াশোনাটা ভালো করে করেন। টেকনিক্যাল মোটামুটি, এটা আর আর কি এমনি মানে আপনি টুকটাক আর কি দেখতে দেখলাম পারেন, কেমন করছে না। কি এরকম কোশ্চেন হয়, সাথে সাথে জি ইংলিশটার ভাই, আর ম্যাথটা, ইংলিশটা আর এটার জন্য ম্যাথটা আর সাধারণ জ্ঞান যদি কিছু অর্জন করতে পারেন পেপার পত্রিকা পড়ে, সেটা করতে পারেন, ঠিক আছে? সিরিয়াসলি এত না পড়লেও হবে, তবে আপনি যেহেতু ইন্টারেস্টেড আপনি পড়তেই পারেন, সেটা আপনার ইচ্ছা। জি ভাই সেটাই আর কি। আর আমি যেগুলো দেখাইলাম বই টই আছে, এগুলো চাইলে কিনতে পারেন, সেটাও আপনার ইচ্ছা। কিন্তু স্ট্রংলি আপনাকে আমি রিকমেন্ডেড করব না যে এখন থেকে আপনি সিরিয়াসলি লাগেন বা পড়েন, কারণ ইউনিভার্সিটি আপনার কাছে গ্রাজুয়েশনটা খুব ভালো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনার যে প্রত্যেক সেমিস্টারে যে টেকনিক্যালের যে বিষয়গুলো থাকে, সিএসসি স্ট্রং না। সাবজেক্ট, এগুলো গুরুত্বপূর্ণ। আর একটা দুঃখের বিষয় বলতেছি আচ্ছা যে ভাই, আমাদের ধন্যবাদ। সিএসসি তে যে সাবজেক্টটা ইউনিভার্সিটিতে যে মানে যে মেরিট থাকলে যে সিএসসি পাওয়া যায়, যে মেরিটে সিএসসি পাওয়া যায়, যে গুরুত্ব, আমার কাছে এটা মনে হয় যে এই গুরুত্বটা আসলে জবে নাই, মানে জব লাইফে বা সরকারি সেক্টরে এখানে এটা নাই, ঠিক আছে? এবং সেটার ওরকম কোনো কর্মক্ষেত্র এরকম বলা যায় না, খুব কম প্রতিষ্ঠানে এরকম সিএসসি বেস কাজ আছে। তবে এটাই মনে রাখবেন যে ইউনিভার্সিটিতে একটা মেরিট নিয়ে যেরকম একটা ছেলে সিএসসি পায়, ওইরকম কাজ বা ফ্যাসিলিটিস বা অনেক কিছু সিএসসি সাবজেক্টে সরকারি ক্ষেত্রে নাই। তো সার্কুলারও কম, প্রতিযোগিতা অনেক বেশি। তবে এখন বর্তমান সময়ে এআই আসার ফলে যে স্যাচুরেশনটা হয়েছে প্রাইভেট জবে, অনেকে জব সুইচ করতে চাচ্ছে, আমার কাছে রেকর্ড আছে অনেক কিছু। তো আসলে আমি বলবো যে আপনার প্রিপারেশনটা নেওয়া উচিত, মানে যদি আপনি মনে করেন যে ওই সাইডে যাবেন না। এমনও আছে যে, সবকিছু বলবো না যে প্রাইভেট সেক্টরটা পুরোটাই খারাপ, ওইখানেও ক্যারিয়ার আছে, তবে অনেকে এখানে সুইচ করতেছে। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করে দিই। ভাই প্রিভিয়াস রেকর্ডিং গুলো কোথায় পাওয়া যেতে পারে? রেকর্ডিং, আচ্ছা, রেকর্ডিং গুলো এইটা আমি ফেসবুকে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব, আর যারা স্টুডেন্ট আছে তাদের ড্যাশবোর্ডে থাকবে। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে? যদি ভাই থাকে আমি করতে পারেন। ফার্স্টে এই কোশ্চেনটা করছিলাম, মানে আমি তো আপনার এই ইসের কোর্স শুধু মানে বুক রিসোর্স আর এক্সাম, তো ক্লাসের আচ্ছা, কিসে আপনি ভর্তি যদি হইনি। কোর্সের বিষয়ে প্রশ্ন করেন তাহলে আমাকে পার্সোনালি করবেন। ও আর আচ্ছা এখানে আচ্ছা। ওভারঅল বুয়েট প্যাটার্ন সাজেশন বা এই রিলেটেড যে সেশনটা হচ্ছে বা প্রস্তুতি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ঠিক আছে। তো আমরা তাহলে শেষ করে দিলাম যদি প্রশ্ন না থাকে, হ্যাঁ? ভাইয়া সাজেশনের স্লাইডটা কি দেওয়া যাবে? আচ্ছা, আপনাদের সাথে আসলে আমার কোনো গ্রুপ নাই, তো সবচেয়ে ভালো হয় যে
আপনারা আমাকে, আচ্ছা আমার বলতে গেলে গ্রুপ, আপনারা তো মনে হয় সবাই বেশিরভাগ গ্রুপ থেকে আসছেন বা পেজ থেকে, না? ভাইয়া ফেসবুকের মাধ্যমে লিংক পাইছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুয়েট প্যাটার্ন যে সাজেশনটা আছে সেটা আমি আমাদের ওয়েবসাইটের কোশ্চেন ব্যাংক মেনু আছে, ওইখানে আমি দিয়ে দেবো, হ্যাঁ। জি ভাইয়া। ভাই দুরন্তর কোনো কি হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা কিছু আছে ভাই? জি জি আছে। কোনোভাবে লিঙ্কটা দেওয়া যাবে? আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে ভাই, যার কোনো কিছু লাগলে আমাকে ফ্রিলি বলবেন ইনশাল্লাহ। আমি মানে শুরু থেকে আপনারা দেখতেছেন যে আসলে আমি অনেক কিছু ফ্রিতে শেয়ার করি, এবং ব্যাকএন্ডের অনেক হিস্ট্রি আছে। অনেক ভাই বোনকে আমি অনেক কিছু হেল্প করছি কোনো টাকা ছাড়াই। তারা আমাকে এখনো স্মরণ করে, এবং আমার গ্রুপ আছে বা ফেসবুক পেজ আছে। তো আশা করি আপনারা যে কোনো কারণে বা যে কোনো বিষয়ে আমাকে সাহায্য চাইবেন, ইনশাল্লাহ আমি সাহায্য করব। আমার আসলে ব্যস্ততাও অনেক বেশি, সেক্ষেত্রে আমি ইনস্ট্যান্ট নাও করতে পারি, তবে সময় আরো যদি ভুলে যায় তো স্মরণ করায় ইনশাল্লাহ আমরা করতে পারি। হোয়াটসঅ্যাপ গ্রুপ, আসলে বিভিন্ন গ্রুপ আছে, তো আসলে আপনি কোনটা নেবেন? ও আচ্ছা, মানে ওভারঅল কোনো গ্রুপ আছে কিনা তো আমি জানি না, কারণ কমিউনিটি ওই যে আছে, ধরেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কমিউনিটি লিঙ্ক দিলেও হবে ভাই। বিভিন্ন কমিউনিটি আছে, হ্যাঁ। গ্রুপ, একটা কমিউনিটি খোলা আছে, আমি ওটার লিংক দিচ্ছি। অ্যাড মেম্বার্স, ইনভাইট, কপি লিংক। আপনি এই কমিউনিটিতে যুক্ত হয়ে গেলে ইনশাল্লাহ ওই সবগুলোতে অ্যাক্সেস পাবেন। থ্যাংক ইউ ভাই। মিটিং গ্রুপ চ্যাট, এই যে আমি দিয়ে দিলাম। ঠিক আছে ভাই। যে কোনো পরীক্ষার সময় আমাকে নক করবেন যে এই এই পরীক্ষাটা কে নিবে, শুধুমাত্র এটা যদি বলেন যে বুয়েট নিবে বা অন্য কেউ নিবে, তাহলে আমি ওটার প্যাটার্ন সম্পর্কে বলতে পারবো, ঠিক আছে, কি আসবে না আসবে বা কিরকম হতে পারে, এটা আইডিয়া দিতে পারবো। তো ঠিক আছে, আমি তাহলে শেষ করে দিই। সালাম আলাইকুম।